তো আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে জাস্টিস। ওকে, আমরা জাস্টিস নিয়ে অলরেডি প্রধান বিষয়গুলো আলোচনা করে নিয়েছি, তবে আমরা থিঙ্কার ওয়াইজ করেছি কিছুই না। আজকের ক্লাসে আমি তোমাদের যেগুলো পড়িয়েছি সেগুলোকে একটু জাস্ট রিকল করিয়ে দেবো, আর কিছুই না। কারণ এটা দরকার, আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল থিঙ্কার পড়েছি, থিঙ্কার ওয়াইজ আলোচনা করেছি আমরা। তো আহ, সেই আলোচনাটি মানে থিঙ্কার ওয়াইজ আলোচনার মধ্যে আমরা কথা প্রসঙ্গে আলোচনা মানে পেয়েছি জাস্টিসের। বাট আজকের আলোচনার বিষয়বস্তুটি পিওরলি হবে জাস্টিসের উপরেই, এবং কনসেপ্টটিকে আমরা বোঝার চেষ্টা করব, তারপর সেখানে বিভিন্ন থিঙ্কার্সরা আসবেন। বাট আমরা এর আগে আলোচনা করেছি থিঙ্কার্স, তাদের সমস্ত আলোচনাগুলো করেছি, আমরা বিষয়গুলো আলোচনা করেছি, তাদের আইডিয়াগুলো আলোচনা করেছি, এবং সেখানে ইন্ডিভিজুয়াল থিঙ্কার্সের মধ্যে জাস্টিসের আলোচনা এসেছিল। যাই হোক, তোমরা ছড়িয়ে ছিটিয়ে সেটা পেয়েছো, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন জাস্টিস নিয়ে। আমি সেগুলোকে আজকে অ্যাসেম্বল করার চেষ্টা করব, এবং সেগুলোকেই কম্বাইন করে তোমাদের পুরো এই পার্টিকুলার টপিকটি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের অবশ্যই বলবো। যেহেতু ইনফরমেটিভ জায়গাগুলোতে আমাদেরকে পরীক্ষার পারপাসে অত্যধিক বেশি ফোকাস দিতে হবে, সেই কারণে আমাদের ফোকাসটা সেই দিকেও থাকবে, বাট কনসেপ্টের দিকেও থাকবে। আমরা থিঙ্কার ওয়াইজ যখন করেছি তখন আমরা হয়তো ডিরেক্টলি জাস্টিসের প্রসঙ্গে আমরা দু একটা বিষয় ছেড়ে দিয়েছিলাম বা পড়িনি, কিন্তু এখানে জাস্টিস নিয়ে যেহেতু সরাসরি আলোচনা হবে, তাই একটু এক্সট্রা কিছু অবশ্যই পাবে, সেগুলো নোট করতে হবে। তো সবার আগে এখানে তোমাদের বলি যে জাস্টিস শব্দটি কোথা থেকে এসেছে। জাস্টিস অরিজিনেট দ্য ওয়ার্ড জাস্টিস ওয়াজ অরিজিনেটেড ফ্রম, বলা যেতে পারে দ্য ওয়ার্ড জাস্টিস ওয়াজ originated from Latin word, from a Latin word, Latin হবে এটা, from a Latin word called justia। এটার পুরো নামটা হচ্ছে, এটাকে বলা হয় জাস্টিয়া, আর জাস বলতে পারো। জাস্টিয়াটাই লেখো এখানে, জাস্টিয়াটাই পরীক্ষা আসে বেসিক্যালি, ঠিক আছে? একবার দেখে নিই, জাস্টিয়া থেকেই আসে বেসিক্যালি এটা, ঠিক আছে? এটা মাথায় রেখো। কোথায় গেল? জাস্টিস এখানে ল্যাটিন ওয়ার্ড যেটা এসেছে সেটা হচ্ছে জাস্টিসিয়া থেকে এসেছে। জাস্টিসিয়া JUSTISIA, জাস্টিসিয়া থেকে এসেছে, জাস্টিসিয়া, ঠিক আছে? টিআইএ আছে, টিআইএ আছে, এই জাস্টিসিয়া থেকে বলতে পারো, জাস্টিসিয়া থেকে আমাদের এই শব্দটি এসেছে, ল্যাটিন ওয়ার্ড এটা একটা, ঠিক আছে? এখানে জাস্টিস জুম করবেন, জুম করবো, জুম তো করা আছে, আর জুম করবো বলছো বলো? এরপর জুম করলে তো কেটে যাবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। তোমার ফোন থেকেও জুম করতে পারবে তুমি, তোমার ফোন থেকে ছবিটা ধরে টেনে ধরে লম্বা করো, জুম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা জাস্টিস শব্দটি কোথা থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। ল্যাটিন ওয়ার্ডটা হচ্ছে জাস্টিসিয়া, বানানটা একবার দেখে নাও, এই বানানগুলো কনফিউজ করে। চারটে ওয়ার্ড দিয়ে দিল, শব্দগুলো জাস্ট একটু লেটারগুলো একটু ঘুরিয়ে দেয়, তাতেই দেখবে তোমরা কনফিউজড হয়ে যাবে। এটা মুখস্থ করে ফেলো, যেটা ল্যাটিন ওয়ার্ড জাস্টিসিয়া থেকে এই শব্দটি এসেছে। এই জাস্টিসিয়া বা আমরা জানি যে শব্দটিকে এই অর্থে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে বা যেটাকে আমরা বাংলায় বলি সংযোগ সাধন করা বা সংযোজন করা, বা বলতে পারো যে যুক্ত করা, ঠিক আছে? জয়নিং বলতে পারো, এটাকে ইংরেজিতে বলা হয় জয়নিং, জয়নিং, ঠিক আছে? এর মানেটা বলা যেতে পারে জয়নিং, ঠিক আছে? বা জাস, এটার সঙ্গে ওই যে যেহেতু জাস এবং ক্রিয়া মানে দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, তো একটা জাস বলতে এখানে বেসিক্যালি জয়নিংটাকেই বোঝানো হয় ইংলিশে। তো জয়নিংকে বোঝানো হচ্ছে কি, জয়নিং না, জয়নিংটা হচ্ছে এটাই যে মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক সেটাকে জয়েন করা, মানুষের মধ্যে মানুষের একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলা, এবং বিভিন্ন তাদের নিজেদের যে আইডিয়া আছে, আইডিওলজিসগুলো আছে, সেগুলোর মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করা।
তাদের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করার মধ্য দিয়ে সকলকে একতাবদ্ধ রাখা এই যে কনসেপ্ট, এটাকেই এখানে জয়নিং এর পার্সপেক্টিভ থেকে বোঝানো হচ্ছে। তো এটাই আমরা এখানে বোঝার চেষ্টা করব। এই আইডিয়াটি অবশ্যই বার্কার দিয়েছেন, এটাও ভালো করে মাথায় রাখো যে এই আইডিয়াটি দিয়েছেন বার্কার, ঠিক আছে? মানে এই শব্দগত দিক থেকে তিনি এটাকে দেখার চেষ্টা করেছেন। একটা আসবো আমি সেই আলোচনায়, জাস্ট আপাতত বার্কারের নামটা মনে রাখো, তাহলেই হবে। কি পাচ্ছি আমরা এই আলোচনায়? বাই দ্য ওয়ে, তার আগে একটুখানি বলে নিই, আজকের ক্লাসে তুমি একজন নতুন জয়েন করেছো, অনিন্দিতা বিশ্বাস। আরও দু একজন তোমরা কিছুদিন আগে জয়েন করেছো। তোমাদের যারা কিছুদিন আগে জয়েন করেছো, আশা করি তাদের আর প্রবলেম এতটা হচ্ছে না, হয়তো অনেকটাই কমে গেছে। আর যে আজ জয়েন করেছো তাকে বল দিই যে দু একটা ক্লাস তোমার একটু হয়তো অসুবিধে হতে পারে। অসুবিধা হলে তুমি অবশ্যই আমাকে জানিও, আমি তোমাকে সেগুলো দরকার হলে আবার রিপিট করে বুঝিয়ে দেবো। কিন্তু দেখবে 2-4টে ক্লাস পর তোমার 2-4টে পর ক্লাসের পর দেখবে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। বলো জিলিক। কিছু না, হাত লেগেছিল। তো যাই হোক, জাস্টিসিয়া থেকে এখানে আমাদের এই শব্দটি এসেছে, ল্যাটিন ওয়ার্ড। এটার যখন জাস্ট শব্দটি আমরা এখানে যখন ধরি ইংরেজিতে, তখন তার অর্থ দাঁড়ায় জয়নিং। তো জয়নিং কথার অর্থ হচ্ছে এটাই, যেটা বললাম, যে মানুষের মধ্যে মানুষের একটা সম্পর্ক তৈরি করা, মানুষের এবং বিভিন্ন যে আইডিওলজিসগুলো আছে সেগুলোর মধ্যে একটা স্বনির্ভর সম্পর্ক গড়ে তোলা। তো এই পার্টিকুলার আইডিওলজিকে, মানে এই শব্দগতভাবে এটাকে ডিফাইন করার চেষ্টা করেছেন তিনি হচ্ছেন বার্কার। আমরা আসবো তার আলোচনায় অবশ্যই, বাট তার আগে এখানে বিশেষ কতগুলো জিনিস জেনে নাও, মানে এর ইভলিউশনসটা একটু জেনে নাও। তার কারণ যে কোনো জিনিসের ইভলিউশনসটা যদি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে সমাজটা কিভাবে সময়ে সময় পরিবর্তন হয়েছে, এবং এটা বোঝাটা কিন্তু খুবই দরকার। এবং শুধু কোনো আইডিওলজির মধ্যে নয়, আমাদের নিজেদের জীবনেও কিন্তু এই কোনো পরিবর্তন আসছে কিনা, আমাদের নিজেদের অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, কথাবার্তার মধ্যে, চালচলনের মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা, এটাও কিন্তু বোঝা দরকার। বা পড়ার যে সমস্ত ডিসিপ্লিন আছে সেগুলোর মধ্যেও কোনো পরিবর্তন আসছে কিনা, এটা প্রত্যেকদিন নিজেকেও কিন্তু একটুখানি চেক করবে। এটা কিন্তু উন্নয়নের মাপকাঠি। এটার উপর নির্ভর করেই তুমি তোমার নিজের উন্নতি হচ্ছে নাকি পিছিয়ে পড়ছো সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। তো যাই হোক, এটা একটা সাধারণ প্রিন্সিপালস, জাস্টিসের ক্ষেত্রে আমরা আপাতত এটাকে সীমাবদ্ধ রাখবো। তো এখানে আমাদের কি বলা হচ্ছে? এখানে আমাদের বলা হচ্ছে যে এই শব্দটি, এর যদি ইভলিউশনসটা আমরা দেখি, ইভলিউশনসটার দিকে আমরা চোখ রাখলে কি কি পাবো? এর ইভলিউশনে আমরা চোখ রাখলে পাবো সেটা হচ্ছে যে এর সবার আগে এর অতীতটাকে আমরা আগে ট্রেস করার চেষ্টা করি। কোথায় পাবো আমরা এর অতীতটাকে? এর অরিজিনটাকে আমরা মোটামুটিভাবে যখন থেকে আমাদের পলিটিক্যাল সায়েন্সের আলোচনা শুরু হয়েছে তখন থেকে এই জাস্টিস শব্দটির সরাসরি আমরা প্রয়োগ দেখেছি। এবং ট্র্যাডিশনাল যে সমস্ত, এবং ট্র্যাডিশনাল বলা ভুল, এটা ওই যখন থেকে আমাদের পলিটিক্যাল সায়েন্সের আলোচনা শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত এটা একটা কিন্তু হেজিমনিক বলা যেতে পারে। এটা একটা ডমিনেন্ট কনসেপ্ট ইন পলিটিক্যাল সায়েন্স বলা যেতে পারে। এটা একটা ডমিনেন্ট কনসেপ্ট ইন পলিটিক্যাল সায়েন্স। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে এই যে শব্দটি যেটা বললাম জয়নিং, এই জয়নিং শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নির্ধারণ করা, গভীর সম্পর্ক গড়ে তোলাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ একটা সমাজে যত বেশি মানবিক সম্পর্ক তৈরি হবে, একটা সমাজে যত বেশি মানুষের সঙ্গে মানুষের একটা যোগাযোগ তৈরি থাকবে বা হবে, তত বেশি সেটা মানে যে দিকে, মানে যে বিষয়টার দিকে নির্দেশ করে আসলে, সেটা হচ্ছে যে সেই সমাজটা কিন্তু সুন্দর সমাজ। যে সমাজে দেখবে তোমরা বিভিন্ন সেগ্রিগেশনস, যে সমাজে দেখবে বিভিন্ন টুকরো টুকরো অবস্থা তৈরি হয়েছে সমাজের, সেখানে দেখবে অনেক কিন্তু ডিসঅর্ডার এসেছে, এবং সেই ডিসঅর্ডারগুলো একটা সমাজের ব্যাধি, ঠিক আছে? বিশৃঙ্খলা এসেছে, এবং সেই বিশৃঙ্খলাগুলো সমাজের একটা বড় ব্যাধি, যেগুলো আলটিমেটলি কি করেছে না সমাজ এবং মানুষকে কিন্তু ব্রেক করেছে। তো যাই হোক, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই কারণে একটা ভালো সমাজ কিভাবে গঠন করা যায়, এবং গঠন করার জন্য অবশ্যই মানুষকে কিভাবে একতাবদ্ধ করা যায়, তার একটা এই আইডিয়াটি অনেক পুরনো আইডিয়া। যখন থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের চর্চা শুরু হয়েছে তখন থেকে এই আলোচনাটি আমরা পেয়ে থাকি। বিশেষ করে আমরা আলোচনা শুরুতে যার পেয়েছিলাম সেটা হচ্ছে সক্রেটিসের আলোচনা তোমরা পেয়েছো। সেখানে তোমাদের সক্রেটিসের আলোচনাগুলো আমরা প্লেটোর
প্লেটোর লেখার মধ্য দিয়ে আমরা পেয়েছি। সক্রেটিস কি বলতেন, কি ভাবতেন, সেগুলো সক্রেটিস নিজে কিছু লিখে যাননি। সক্রেটিসের সমস্ত কিছু আমরা কি পেয়েছি না প্লেটোর হাত ধরে আমাদের সামনে উঠে এসেছে। তো প্লেটো সেগুলোকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন এবং তিনি নিজস্বতাও কিছুটা তৈরি করেছেন সক্রেটিস থেকে। আমি সেই আলোচনায় বা ডিবেটে যাচ্ছি না এখন, শুধু এটা বোঝার চেষ্টা করো এখানে যে যখন থেকে আমাদের এই সক্রেটিসের আলোচনা হচ্ছে এনশিয়েন্ট গ্রিস থেকে। কোথা থেকে? এনশিয়েন্ট গ্রিস থেকে। এনশিয়েন্ট গ্রিস থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এনশিয়েন্ট গ্রিস থেকে আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু অরিজিনটা। সেখানে প্রথম এর আলোচনাটা করা হয়েছিল যে কিভাবে একটা আদর্শ সমাজ তৈরি করা যায়। কি ধরনের সমাজ? একটা আদর্শ সমাজ কিভাবে তৈরি করা যায়, এটাই ছিল তাদের বেসিক কনসার্ন। যে একটা আদর্শ সমাজ বলতে কি বোঝায়? আদর্শ সমাজ বলতে বোঝায় সেই সময় যেটা প্লেটো যেটা বুঝিয়েছিলেন, যে প্লেটোর লেখনীর মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি সক্রেটিসের। এবং সেই সময় প্লেটোর বেসিক যে বইটা, যেটা খুব আমাদের রাষ্ট্রবিজ্ঞানে যেটা খুব প্রসিদ্ধ লাভ করেছে, যেটা নাম তিনি দিয়েছিলেন সেই সময় আমরা কি দেখতে পাবো, যেটা নাম দিয়েছিলেন তিনি রিপাবলিক, দ্য রিপাবলিক। তো এই রিপাবলিক গ্রন্থে আমরা কি দেখেছি? আমরা দেখেছি তার বেসিক আইডিয়াটা এটাই ছিল, তার মূল ফোকাসটা এটাতেই ছিল যে একটা আদর্শ সমাজ কিভাবে গঠন করা যায়, যে সমাজ তখনই আদর্শবান হবে যখন সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তো ন্যায়পূর্ণ একটা সমাজ কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, বা সমাজে বা রাষ্ট্রকে ন্যায়পূর্ণ রাষ্ট্র হিসেবে কিভাবে গঠন করা যায়, তো সেটাই ছিল তার বেসিক কনসার্ন। এবং সেখানে আমরা কি পেয়েছিলাম, আমি খুব গভীরে যাব না, বেসিক জিনিসগুলোই বলে যাব, কারণ বেসিক জিনিসগুলোই তোমাদের দরকার। তো সেখানে তিনি বলেছিলেন যে সেই সময় তিনি সমাজটিকে বলেছিলেন যে সমাজে প্রত্যেকটা মানুষের জন্য এখানে কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেকের এখানে কতগুলো মোরাল ডিউটিস বেঁধে দেওয়া হয়েছে। মোরাল ডিউটিস, এগুলোকে মোরাল প্রিন্সিপালস থেকেই ট্র্যাডিশনাল থিওরিতে এই জাস্টিসটাকে দেখা হতো। মানে ট্র্যাডিশনাল যদি থিওরিগুলোর কথা বলো জাস্টিসে, তাহলে সেগুলো মোরালিটির উপরেই কিন্তু দাঁড়িয়েছিল। একেবারে বারকার পর্যন্ত সেগুলো মোরালিটির উপরেই দাঁড়িয়েছিল। তো যাই হোক, সেখানে আমরা কি দেখেছি? আমরা সেখানে দেখেছি যে সেখানে তিনি বলেছিলেন যে সমাজে যদি যারা মানুষ আছে তাদেরকে এখানে কি করতে হবে না, কতগুলো তাদের কাজের ভিত্তিতে তিনটে ক্যাটাগরিতে তাদের ভাগ করতে হবে। একটা ক্যাটাগরি, এবং অবশ্যই তাদের মধ্যে সেই গুণাবলীগুলোও থাকতে হবে। এমন নয় শুধু আমি যে ক্যাটাগরিতে ফেললাম তার মধ্যে হয়তো সেই গুণাবলীগুলো নেই, তাহলে সে হয়তো সেই ইয়েতে থাকতে পারবে না। তো যাই হোক, তিনি বলেছিলেন যে মানুষের গুণের উপর ভিত্তি করে তার মধ্যে যে ভার্চু আছে সেই ভার্চুর উপর নির্ভর করে তাকে কি করা দরকার, তিনটে ভাগে ভাগ করা দরকার। এই তিনটে ভাগ ছিল এটাই, যে প্রথম ভাগটাকে তিনি বলেছিলেন সেটা হচ্ছে কি, যেটা একেবারে নিচের দিকে থাকবে, একেবারেই ঠিক আছে, হায়ারার্কিক্যাল পজিশনে তিনি এটাকে দাঁড় করিয়েছিলেন। এবং নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে প্রডিউসার ক্লাস, যারা প্রোডাকশনের কাজ করবে, প্রডিউসার ক্লাস, যাদেরকে তিনি ওই কৃষক, লেবার যাদেরকে দেখেছিলেন সেই সময়, লেবারের কনসেপ্ট ছিল না, যারা কৃষক ছিলেন তাদেরকে তিনি সেই সময় দেখেছিলেন। তো সমাজে আমরা কি দেখতে পাবো? সেই সময় আমরা দেখতে পাবো যারা হচ্ছে ওই কৃষক সম্প্রদায় যারা ছিল তাদেরকে তিনি, যারা প্রোডাকশনের কাজে জড়িত ছিলেন, শুধু কৃষক নয় আর অন্যান্য জিনিসগুলো যারা তৈরি করতেন, তো তারা সে সরাসরি প্রোডাকশনের কাজটি করতেন কোনো দ্রব্য, তো তাদেরকে তিনি নিচের ক্যাটাগরিতে জায়গা রেখেছিলেন, নিচের স্টেজে জায়গা দিয়েছিলেন, হায়ারার্কিক্যাল তার যে পিরামিড সেখানে। সেকেন্ড পজিশনে আমরা কি দেখতে পেয়েছি? বলতে পারো যে আর্মিদেরকে তিনি জায়গা দিয়েছিলেন, যারা প্রতিরক্ষার কাজটি করবে, যারা নিয়ন্ত্রণের কাজটি করবে, যারা হচ্ছে যাদেরকে সৈন্যবাহিনীর কাজে তিনি নিয়োগ করেছিলেন, ওয়ারিয়ার যাদেরকে তিনি বলেছিলেন। তো এই সৈন্যবাহিনী যারা প্রতিরক্ষার কাজ করবে তাদেরকে তিনি জায়গা দিয়েছিলেন। এবং থার্ড বা একেবারে টপে যাকে জায়গা দিয়েছিলেন তারা হচ্ছে ফিলোসোফার, যাদেরকে তিনি বলেছিলেন গার্জিয়ান ক্লাস। এই তিনটে ক্লাসকে নিয়ে এখানে কি হবে, অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষের তাদের নিজেদের গুণের উপর নির্ভর করে, এবং গুণগুলো অবশ্যই তাদের কাজেরই কথা বলা হচ্ছে, তো কাজগুলোই তাদের গুণ। তো তাদের নিজেদের কাজের উপর নির্ভর করে কি করতে হবে না, তাদেরকে এখানে সেগ্রিগেট করতে হবে। এবং সেই সেগ্রিগেশনের প্রত্যেকটা পার্টে যারা পড়লো, অর্থাৎ যারা বিলং করবে, তিনটে ক্যাটাগরি আলাদা আলাদা যারা যেখানে বিলং করবে, তারা যদি প্রত্যেকে নিজেদের দায়িত্বটা পালন করে এবং কেউ যদি তার নিজের গণ্ডিটাকে অতিক্রম না করে, অর্থাৎ তার জন্য যে বাউন্ডারিটা সেট করে দেওয়া হয়েছে যে তুমি প্রডিউসার ক্লাসেই থাকবে, বা তুমি ওয়ারিয়ার ক্লাসেই থাকবে, বা তুমি
এখানে ফিলোসোফার ক্লাসেই থাকবে, তারা যদি তাদের নিজেদের গণ্ডিটা অতিক্রম না করে এবং তারা নিজেদের দায়িত্বটা যদি সম্পন্ন করে যায়, তাদের যে রেসপন্সিবিলিটিটা রয়েছে সেই রেসপন্সিবিলিটি তারা যদি পালন করে যায়, তাহলে কি হবে? তিনি বলেছিলেন সমাজে এই তিনটে ক্লাসের তিনটে ভার্চুর ঊর্ধ্বে আর একটা ভার্চু তৈরি হবে, সেই ভার্চুটার নাম তিনি দিয়েছিলেন জাস্টিস। তো এইরকম ভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনটে ক্যাটাগরিতে যাদেরকে ভাগ করা হলো, মানুষকে ডিভিশন করা হলো, তো সেই ডিভিশনে যারা পড়ছে সেই ডিভিশনের প্রত্যেককে তাদের নিজেদের দায়িত্ব তারা নিজেরা নিজেদের মতো করে পালন করলে এবং একে অপরের কাজে তারা ইন্টারফিয়ার না করলে সমাজে যে ফোর্থ যে ভার্চুটা জেনারেট হবে সেটা হচ্ছে কিন্তু তিনি বলেছিলেন জাস্টিস। তো এইরকম ভাবে তিনি কি বলেছিলেন, জাস্টিসের একটা কিন্তু কনস্ট্রাকশন আমাদের সামনে উপস্থিত করেছিলেন, একটা কাঠামো আমাদের সামনে উপস্থিত করেছিলেন যে এইরকম ভাবে জাস্টিস আসবে। এবং তিনি বলেছিলেন যে একটা সমাজ, বুঝতেই পারছো যে সেই সময়কার রাষ্ট্র ব্যবস্থার কথা বলছেন, তো অবশ্যই এটার চাহিদাটা এটাই ছিল যে সমাজে, সেই সময়কার সমাজে যে ডিসঅর্ডারগুলো দেখা দিয়েছিল, তোমরা জানো যে ডেমোক্রেটিক একটা সিস্টেম সেখানে ইন্ট্রোডিউস ছিল, ডেমোক্রেটিক সিস্টেম সেই সময় এক্সিস্ট করতে, এবং তার ফলে সেখানে যে অ্যানার্কির পরিবেশ দেখা দিয়েছিল সেই অ্যানার্কি থেকে মুক্তি পাওয়ার জন্যই তিনি আলটিমেটলি এই ধরনের একটা সলিউশন দিয়েছিলেন। এবং আমরা জানি যে সেখানে যে সলিউশন তিনি দিলেন সেই সলিউশনসটা ছিল অনেকটা বেশি, অনেকটা বেশি বলবো না, পুরোটাই আসলে কি তার আইডিয়ালিস্টিক ছিল। তার পুরো সলিউশনটাই কি ছিল? আইডিয়ালিস্টিক ছিল, ভাববাদী ছিল। সেখানে তিনি এখানে উচিত অনুচিত, ন্যায় অন্যায়, ভালো মন্দের মতো এই বিষয়গুলোকে সেখানে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। তিনি সেগুলোকে ব্যাখ্যা, বিশ্লেষণ নয় ব্যাখ্যা করেছিলেন, এই শব্দগুলোর দিকে ধ্যান দেবেন। তিনি সেটাকে ডিসক্রাইব করেছিলেন, করে তিনি এখানে বলার চেষ্টা করলেন যে প্রত্যেকে তাদের নিজেদের ডিউটিটা নিজেদের মতো করে পালন করে যাবে। তো যাই হোক, এইরকম ভাবে তিনি বললেন কি যে তোমাকে যে ডিউটিটা দেওয়া হয়েছে তুমি যদি সেটা করো তাহলে তো, এবং তোমার জন্য সেটা উচিত, তোমাকে সেটা করতে হবে, এবং তুমি যদি করো তবেই গিয়ে কি হবে, এবং বাকিরাও এইরকম ভাবে প্রত্যেকের জন্য যেটা উচিত বলে ডিসাইড করা হয়েছে, যেটা ন্যায়সঙ্গত বলে ডিসাইড করা হয়েছে, সেটা যদি তারা নিজেদের মতো করে করে তাহলে আলটিমেটলি সোসাইটিতে একটা ফোর্থ ভার্চু জেনারেট হবে, যে ভার্চুটার নাম তিনি দিয়েছিলেন জাস্টিস। তো এইরকম ভাবে সমাজে কি জেনারেট হবে? তিনি বলেছিলেন জাস্টিস জেনারেট হবে, এবং জাস্টিসের ধারণা তখন থেকেই উঠে এসেছে। যেটা কি হয়েছে না, অনেকটা বেশি সেখানে স্টেটকে সুপিরিয়র বানিয়ে দেওয়া হয়েছিল, স্টেটের হাতে অনেক বেশি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছিল, গার্জিয়ানের হাতে, যারা গার্জিয়ান ক্লাস, যারা স্টেটটাকে কন্ট্রোল করবে তাদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছিলেন। এবং তিনি মনে করেছিলেন যে গার্জিয়ান ক্লাসের মধ্য দিয়ে আলটিমেটলি কি হবে না, ইন জেনারেল যারা ফিলোসফার্স হবেন তাদের মধ্য দিয়ে সমাজে জাস্টিসটা কিন্তু বজায়ও থাকবে। জাস্টিস যেমন তৈরি হবে তেমনি আবার ফিলোসফাররা এই জাস্টিসটাকে বজায় রাখতে পারবেন। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো তার সময়কালে একটা কি আইডিয়ালিস্টিক পার্সপেক্টিভ থেকে তিনি জাস্টিসের আইডিয়া সেখানে কিন্তু ডেভেলপ করেছিলেন। তো আমরা এখানে তাহলে তিনি তিনটে ক্লাসের কথা বলেছিলেন, তিনি তিনটে ক্লাসের কথা বলেছিলেন। তিনটে ক্লাস কি কি? একটা হচ্ছে প্রডিউসার ক্লাস, সেকেন্ড হচ্ছে এখানে আমরা দেখতে পাবো ওয়ারিয়ার ক্লাস, আর থার্ড তিনি বলেছিলেন যেটা সে নাম দিয়েছিলেন সেটা হচ্ছে কি দ্য ফিলোসফার ক্লাস, বা যেটাকে বলেছিলেন গার্জিয়ান ক্লাস, ফিলোসফার ক্লাস, আর বলা যেতে পারে তিনি সেই সময় বলেছিলেন গার্জিয়ান ক্লাস। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা কি দেখতে পাবো? এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে তিনি তিনটে ক্লাসের কথা বলেছিলেন এবং তাদের জন্য কাজ বেঁধে দিয়েছিলেন। তাদের অবশ্যই সেগুলো তার নিজেদের গুণাবলী বলেই বিবেচিত হয়, এবং আলটিমেটলি এইরকম ভাবে সোসাইটিতে নাকি জাস্টিস ইনশিওর হয়, এবং জাস্টিস ইনশিওর করাটা জরুরি। তার কারণ সমাজ এখানে কিন্তু কি হয়ে পড়েছে না, সমাজে অনাচার দুরাচার দেখা দিয়েছে। সেখানে সমাজে কিন্তু এখানে কি নেই, একটা শান্তি শৃঙ্খলা নেই, একটা বিশৃঙ্খল পরিস্থিতি আছে। তো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হলে একটা আদর্শ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই আদর্শ ব্যবস্থাটা এই কাঠামোর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হতে পারে। তো এই ব্যবস্থাগুলো তিনি আমাদের জন্য তখন কিন্তু লিখেছিলেন, বলেছিলেন। এবং আমরা আরো অনেক কথা সেই সময় প্লেটো পড়তে গিয়ে বলেছি, আমি আর সেই জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি না। আর একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে সেই সময় তিনি প্রত্যেকের নিজেদের জন্য একটা নির্দিষ্ট শিক্ষার মাপকাঠিও তৈরি করে দিয়েছিলেন, যে কে কোন ধরনের শিক্ষা লাভ করবে, সেই শিক্ষার মধ্য দিয়ে যথাসম্ভব বা যথেষ্টভাবে সে কি হয়ে উঠবে, সে কিন্তু বা সক্ষম হয়ে উঠবে তার যে নিজের যে ক্লাস, সেই ক্লাসে কাজ করার জন্য। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে প্রত্যেকের জন্য
তিনি এখানে প্রপার ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছিলেন, বলা যেতে পারে শিক্ষারও ব্যবস্থা করেছিলেন। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো স্টেটের হাতে তিনি জাস্টিসের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং আলটিমেটলি একটা আইডিয়ালিস্টিক একটা প্যাটার্ন সেই সময় কিন্তু গড়ে তুলেছিলেন জাস্টিসের। সেকেন্ড যে আলোচনাটা আমরা যার হাত ধরে পাই সেটি হচ্ছে জাস্টিসের আলোচনা যার পাই সেটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল সেখানে কি বলেছিলেন? অ্যারিস্টটল বলেছিলেন যে অ্যারিস্টটল কি বলেছিলেন? অ্যারিস্টটল সেই সময় বলেছিলেন, তোমরা মনে করে দেখো, তিনি বলেছিলেন সামাজিক এবং সরকারি যে সম্পর্ক সমূহ আছে, সামাজিক এবং সরকারি যে সম্পর্ক সমূহ আছে তাদের ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় এক মহান নৈতিক গুণ ও চরিত্রের উৎকর্ষতা হলো ন্যায় নীতি। এই কথাটা তিনি বলেছিলেন। কি এর একটা মানে মানে বইয়ের ভাষায় বললাম, একটুখানি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে মহান নৈতিক গুণের কথা তিনি বলেছিলেন। যে ন্যায় বিচার বলতে কি বোঝায়, ন্যায় বিচার বলতে তিনি কতগুলো নীতিগুলোকেই বুঝিয়েছিলেন, যে নীতিগুলোই আলটিমেটলি ন্যায় বিচারের প্রতিফলনটা করে বা ন্যায় বিচারের কাজটা আলটিমেটলি করে। তো ন্যায় নীতিগুলো কি হবে সেটার উপর ফোকাস করেছিলেন এবং এই নীতির কথা বলতে গিয়ে তিনি নৈতিক গুণ ও চরিত্রের উৎকর্ষতার কথা বলেছিলেন। তিনি নৈতিক গুণ ও চরিত্রের উৎকর্ষতা কি বলেছিলেন এইখানে? নৈতিক গুণ, মোরাল কোয়ালিটিস, মোরাল কোয়ালিটিসের কথা বলেছিলেন তিনি। মোরাল কোয়ালিটির কথা বলেছিলেন, মোরাল কোয়ালিটির কথা বলেছিলেন এবং হাই কোয়ালিটি, সেটা অবশ্যই এমন নয় যে সেটা খুব সাধারণ, হাই কোয়ালিটির কথা তিনি বলেছিলেন। এবং আমরা জানি যে সেই সময় তিনি যখন মোরাল কোয়ালিটির কথা বলছিলেন, সেই মোরালিটিটা কিসের মধ্য দিয়ে রক্ষা হবে তিনি বলেছিলেন? না রক্ষা হবে কিভাবে গঠিত হবে, না গঠিত হবে বা উঠে আসবে কিভাবে, বা রিফ্লেক্টেড হবে, বা কার মধ্যে মোরালিটি আছে সেটা কিভাবে প্রমাণ পাবে? তো প্রমাণ পাবে এটাই, যে কি করতে পারে না, যে নিজস্ব স্বাধীনভাবে ভাবনা চিন্তা করতে পারে, যার নিজস্ব থিঙ্কিং পাওয়ার আছে এবং সেই চিন্তাটা অবশ্যই সে সমাজের বেটারমেন্টের জন্য করবে, যে সমাজটাকে আরো কিভাবে আদর্শবান সমাজ বানানো যেতে পারে সেই দিকে তার চিন্তা থাকবে। কিন্তু এই মানুষগুলো কারা যারা এই ধরনের স্বাধীনভাবে চিন্তা করতে পারবে? এখনো আমাদের সমাজে তোমরা দেখবে যে যাদের টাকা পয়সার অভাব নেই তারাই কেবলমাত্র দেখবে দেশের পলিসি কি হবে, কোন সরকারকে পাওয়ারে নিয়ে, কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসা উচিত, কোন দলকে ক্ষমতা থেকে বের করে দেওয়া উচিত এবং তাদের নিন্দা কিভাবে করা উচিত, কিভাবে সেগুলোকে নিয়ে প্রচার করা উচিত, মানুষের মধ্যে সচেতনতা কিভাবে জেনারেট করা উচিত, অপিনিয়ন্স কিভাবে ডেভেলপ করতে, এই সমস্ত বিষয়গুলোকে, যেগুলোকে আমরা বলি পলিটিক্যাল প্রসেস, এই পলিটিক্যাল প্রসেসের বিষয়গুলোকে নিয়ে আমরা তাদেরকেই চর্চা করতে দেখতে পাই। এক তো হচ্ছে যারা এটাতে একেবারেই প্রফেশনাল, আর দ্বিতীয় হচ্ছে যাদের এটা প্রফেশন নাই কিন্তু তারা কি করে না সমাজের সঙ্গে তার যেহেতু তারা নিজেরা এই সমাজের একটা একটা কি বলবো যে একটা গুরুত্বপূর্ণ একটা কি বলবো যে এটা বা কি বলবো যে ক্লাসে বিলং করে, তো স্বাভাবিকভাবে এই ক্লাসের একটা সাধারণ একটা 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 চর্চার বিষয় হচ্ছে যে তারা দেশটাকে কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে। তো কারা এরা হচ্ছে দেখবে মোটামুটিভাবে কি দেখবে মোটামুটিভাবে দেখবে যাদের ওই মোটামুটিভাবে মধ্যবিত্ত এবং তার উপরের যে পজিশনে যারা আছে তারাই এগুলো নিয়ে বিশেষভাবে চিন্তা করে। নিচের লেভেলের মানুষরা এগুলো নিয়ে চিন্তা করতে পারে না। কেন? তার কারণ নিচের লেভেলের মানুষরা না পারার অন্যতম কারণ হচ্ছে যে তাদের নুন আনতে পান্তা ফুরোয়। তারা কখন চিন্তা করবে বা কখন তারা টিভিটার নিউজ চ্যানেলটা তারা দেখবে, কখন তারা দেখবে যে পার্লামেন্টে কি পেশ হচ্ছে, কখন তারা সেখানে গিয়ে কি করবে, যে তারা সেখানে কম্পেয়ার করবে যে কোন পার্টি কি করেছে, কোন সরকার কি করেছে, তাদের এই অবকাশটুকু তাদের নেই। তো ফলে আমরা দেখতে পাই কি যে সমাজে যারা মিডল ক্লাস এবং তার উপরেও যারা বিলং করে মোটামুটিভাবে তারাই সমাজে এগুলো নিয়ে চিন্তা করে। তো সেই সময়কার সমাজে যারা অভিজাত ছিল, অ্যারিস্টোক্র্যাট ছিল, তাদেরকে তিনি সেই সময় কি হিসেবে দেখেছিলেন? এই হিসেবে দেখেছিলেন যে তারাই হচ্ছে কি না শ্রেষ্ঠ বলা যেতে পারে, যদিও তিনি পলিটির কথা বলেছিলেন সরকারি শাসন ব্যবস্থা হিসেবে বা সরকারের বা সংবিধানের শ্রেণী বিভাগ হিসেবে, বাট সেই সময় তিনি অভিজাতদের উপর বিশেষ তার একটা শ্রদ্ধা আস্থা কিন্তু ছিল, যে অভিজাতরা কি করতে পারে, তারা নিজেরা স্বাধীনভাবে চিন্তা করতে পারে। কেন তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে? তার অন্যতম কারণ হচ্ছে যে এদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় না, কারণ এদের জন্য পর্যাপ্ত পরিমাণে এদের নিজেদের দাস আছে, যারা মানুষ অনেক মানে মেজরিটি অফ পপুলেশন সেই সময় তোমরা জানো দাস হিসেবে কনসিডার হতো। এবং জাস্টিসকে ইনশিওর করার জন্য তিনি কি করলেন, অর্থাৎ এই মোরাল এই ধরনের কোয়ালিটিবান বলা যেতে পারে, যে মোরাল কোয়ালিটিবান মানুষকে তিনি বের করে নিয়ে আসার জন্য কি করলেন না একদিকে তিনি জাস্টিস, ওই দাস যে ব্যবস্থা ছিল সেই দাস ব্যবস্থাকে তিনি এখানে জাস্টিফাইড করে দিলেন এবং তিনি বললেন যে সমাজে
এই ধরনের মানে একটা ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় যে এখানে দাস থাকবে এবং সেই দাসরা তাদের প্রভুর জন্য কিছু করবে, এবং প্রভুর যেহেতু দাস আছে তাহলে তাকে নিজেকে কিছু করতে হচ্ছে না, তাহলে প্রভু কি করতে পারবে না, এই সমাজটাকে কিভাবে আরো বেটারলি রান করানো যেতে পারে, কিভাবে এর প্রিন্সিপালস গুলো তৈরি করা যেতে পারে, বা কি কি প্রিন্সিপালস হওয়া উচিত, কোন প্রিন্সিপালস গুলো হলে ন্যায়সঙ্গত হবে, কোন প্রিন্সিপালস গুলো আসলে সেগুলো ভালো হবে, সেই সমস্ত ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিতের বিষয়গুলো তারা চর্চা করতে পারবে। তাহলে সেখানে আমরা কি দেখতে পেলাম, যেহেতু অভিজাতদের মোটামুটি ভাবে তাদের প্রত্যেকের দাস রয়েছে এবং তাদের হয়ে তাদের দাসরাই যেহেতু সমস্ত কিছু করে দেয়, কাজে এদেরকে আর আলাদা করে এখানে শারীরিক বা কায়িক পরিশ্রম করতে হয় না, এরা পর্যাপ্ত পরিমাণে সময় পায় এখানে সমাজটাকে, সমাজের ভালো মন্দ ভাবার জন্য, চিন্তা ভাবনা করার জন্য। আলটিমেটলি কি হয়, এরা এই কারণে যে চিন্তা ভাবনাটা করে সেই চিন্তা ভাবনাটা হচ্ছে সমাজের অবশ্যই সমাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই চিন্তা ভাবনা। তো এটাই হচ্ছে তিনি বলেছিলেন এইরকম ভাবে পজিটিভলি সকলের জন্য ভাবনা চিন্তা করার অবকাশ যাদের আছে, এবং আলটিমেটলি যারা করে তারা আলটিমেটলি কি করে না সেই ক্লাসটি জেনারেট করে, যে ক্লাসটি আলটিমেটলি কনসিডার হয় কি না জাস্টিসের ক্যাটাগরিতে কনসিডার হয়। অর্থাৎ এদের যে কাজ, এদের যে কোয়ালিটি, মোরাল কোয়ালিটি, সেই মোরাল কোয়ালিটির ভিত্তিতেই আলটিমেটলি কি হবে না সমাজে জাস্টিস এনশিওর হবে। যতক্ষণ না এই সমস্ত মানুষগুলোকে সামনে নিয়ে আসা যাচ্ছে এবং তাদের মধ্যে যে গুণ আছে সেই গুণগুলোকে এখানে ফুটিয়ে তোলা যাচ্ছে, এবং সেগুলো অবশ্যই মোরাল প্রিন্সিপালসের উপর বেস করে, ততক্ষণ সমাজে জাস্টিস আসবে না। তো তিনি আমরা কি দেখতে পেলাম, তিনি সমাজটাকে হয়তো ওই রকম ভাবে ভাগ করলেন না তিনটে ক্যাটাগরিতে যে এইরকম ভাবে প্লেটো করেছিলেন, কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে তিনি অনেকটা বেশি ওই তাও অভিজাতদের উপরেই জোরটা দিয়েছিলেন এবং মোরালিটির উপরে জোরটা দিয়েছিলেন, এবং তিনি বললেন যে এরাই আলটিমেটলি ভালো কিছু ভাবতে পারে, ভালো কিছু ভাবতে পারে। তো এই ভালো ভাবনা চিন্তা করতে পারা মানুষদের যে তাদের যে কাজ, তাদের যে রেজাল্ট, সেটার মধ্য দিয়ে সমাজে আলটিমেটলি কি হতে পারে না জাস্টিস এনশিওর হতে পারে। তো এইরকম ভাবে আমরা কি দেখতে পাবো, জাস্টিসের কনসেপ্ট সেই সময় কিন্তু জেনারেট হয়েছে, যেটা অ্যারিস্টটলের হাত ধরে কিন্তু উঠে এসেছে। এগুলো আমরা জানি, আরো অনেক কথা তিনি বলেছিলেন, সেগুলোর মধ্যে আর যাচ্ছি না কারণ ওটা অপ্রাসঙ্গিক হবে খানিকটা। তো যাই হোক, এই ধরনের কথা তিনি বলেছিলেন, জাস্টিসকে সেই সময় তিনি এইভাবে দাঁড় করালেন। তো এটাও ছিল মোটামুটি ভাবে কি আইডিয়া না মোরালিটির আইডিয়া, তার কারণ অনেকগুলো লুপহোলস সেখানে ছিল। তোমরা জানো যে যারা ভালো ভাবতে পারবে, যারা সমাজের জন্য মোরালিটির চিন্তা ভাবনা করতে পারবে, মোরালি চিন্তা ভাবনা করতে পারবে, যারা নৈতিকভাবে যারা ভাবতে পারবে সমাজের ভালো, তাদেরকেই তিনি কি করেছিলেন, তাদেরকেই তিনি এখানে আমরা দেখতে পাবো কি যে অত্যধিক বেশি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের একটা কনসেপ্টও তিনি সেই সময় জেনারেট করেছিলেন এবং বলেছিলেন যে সেই জাস্টিসের তারা কি করবে না অত্যধিক বেশি মুনাফা অর্জন করবে। অর্থাৎ সমাজে যখন সমাজের প্রোডাকশনস যেগুলো হয়েছে সেগুলো যখন প্রডিউস করা হবে, সে ডিস্ট্রিবিউট করা হবে, তখন সেই ডিস্ট্রিবিউশনের শেয়ারটাও আলটিমেটলি তারা বেশি পাবে না অভিজাতরা বেশি পাবে, তার কারণ তাদের নিজেদের একটা থিঙ্কিং লেভেল আছে, তারা কিন্তু অন্যদের থেকে একেবারেই ব্যতিক্রমী, এবং এই থিঙ্কিং লেভেলের মধ্য দিয়ে তারা সোসাইটির মোরাল একটা ডেভেলপমেন্ট কিন্তু ঘটাতে পারে। তো এই মোরাল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে সমাজে জাস্টিস আসতে পারে, যেটা আলটিমেটলি কি হতে পারে একটা 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 জাস্ট সোসাইটি, বা বলা যেতে পারে তার ভাষায় একটা আদর্শ সমাজ কিন্তু প্রতিষ্ঠা করতে পারে। এই কথাগুলো বলেছিলেন তিনি, এগুলো আমরা আলোচনা করেছি, চর্চা করেছি। তো যাই হোক, এগুলো তোমরা পাবে, যারা ক্লাসগুলো মানে পাওনি, যারা নতুন জয়েন করেছো তাদের জন্য বলে রাখি যে চিন্তার কিছু নেই, ক্লাসগুলো একবার দেখে নিতে পারো তোমরা, প্লেটোর ক্লাস, অ্যারিস্টটলের ক্লাস, সেগুলো দেখলেই দেখবে, এগুলো পাবে অনেক। মানে তারপরেও আমি বেসিক ক্রাক্সটা তোমাদের এখানে বলে দিলাম, এটা মাথায় থাকলেও হবে যদি পুরোটা না দেখার অবকাশ পাও। তো এরপরে আমরা চলে আসি যে রোমান পিরিয়ডে যখন আমরা প্রবেশ করছি, তখন আমরা সেখানে কার নাম পাই, রোমান পিরিয়ডে আমরা সিসেরোর নাম পাই, CICERO। রোমান পিরিয়ডে তিনি একজন রোমান থিঙ্কার ছিলেন, তিনি একজন রোমান তিনি বিখ্যাত দুটো গ্রন্থ লিখেছিলেন সেই সময়, বিখ্যাত দুটো তার রচনা ছিল, একটা হচ্ছে দে রিপাবলিক, অ্যান্ড আর একটা হচ্ছে এখানে আমরা দেখতে পাবো কি ডে লেজিবাস। এই দুটো তার বিখ্যাত গ্রন্থ ছিল, যে পাবলিকেশন ছিল। সেখানে আমরা কি দেখতে পাবো যে এই দুটোতেই তিনি বিশেষভাবে আলোচনা করেছিলেন কিসের না, সেই সময় আলোচনা করেছিলেন তিনি আমরা দেখতে পাবো যে অবশ্যই সেই সময় জাস্টিসের আলোচনা করেছেন, তবে সেই জাস্টিসের আলোচনা অ্যারিস্টটলের আলোচনা থেকে কিন্তু একটু ভিন্নতর ছিল। এখানে তিনি অত্যধিক বেশি প্রকৃতির যে নিয়ম কানুনগুলো ছিল,
প্রকৃতির যে নিয়ম কানুনগুলো ছিল, নেচারের যে ল ছিল, নেচারাল ল যেটাকে বলা হচ্ছে নেচারাল ল, সেই নেচারাল লগুলোর মধ্য দিয়েই আলটিমেটলি নাকি সমাজে কি আসতে পারে, জাস্টিস আসতে পারে। অর্থাৎ তিনি বলেছিলেন সমস্ত মানে এই জাস্টিসের আধার হচ্ছে কিন্তু নেচারাল ল। প্রকৃতির মধ্যেই যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে কি করতে হবে না অবলম্বন করে এখানে সমাজ পরিচালনার নিয়ম হিসেবে সেগুলোকে গড়ে তুলতে হবে। অর্থাৎ সমাজটিকে পরিচালনার জন্য কি করতে হবে, প্রকৃতিতে যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলোকেই আমাদেরকে সেগুলোর উপরে আমাদের ভরসা করতে হবে এবং সেটার মধ্য দিয়ে আলটিমেটলি কি হতে পারে, সমাজে কি আসতে পারে, সমাজে কিন্তু জাস্টিস আসতে পারে। তো প্রকৃতির নিয়ম কানুনগুলোর উপর অত্যধিক বেশি তিনি কিন্তু জোর দিয়েছিলেন, ন্যাচারাল ল যেগুলোকে বলা হয়। তো ন্যাচারাল ল এর উপর অত্যধিক বেশি জোর দিয়েছিলেন, যেখানে কি করা হয়, বিভিন্ন অধিকার মানুষ যে পেয়ে থাকে সেটা প্রকৃতির নিয়ম অনুসারেই পেয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই সেই নিয়মেই সমস্ত কিছু অধিকার, সাম্য, সমতা যাই বলো তোমরা, কর্তব্য সবগুলো কিন্তু সেই নিয়মেই গঠন করা দরকার, সেগুলোর একটা মাপকাঠি তিনি দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে এগুলো মোটামুটিভাবে আইনের মধ্য দিয়ে স্বীকৃত হওয়া দরকার। ন্যাচারাল ল তো অবশ্যই থাকবে, কিন্তু সেগুলো আলটিমেটলি সেগুলো আইনের মধ্য দিয়ে রিফ্লেক্টেড হবে। তো যাই হোক, ন্যায় নীতির কথা বলতে গিয়ে তিনি আইনের কথা বলেছিলেন, আইনের মধ্য দিয়ে এখানে ন্যায় নীতি আসবে, যেমন আবার ন্যায় নীতিও কিন্তু আইনেরই একটা প্রতিফলন। তো এই ধরনের কতগুলো কথা তিনি কিন্তু সেখানে বলেছিলেন, যেগুলো আমরা এখানে পেয়েছি। এরপরে যদি তোমরা ফোকাস করার চেষ্টা করো মধ্যযুগে, মিডল এজে যদি তোমরা এরপর চলে আসো, মিডল এজে আমরা কি দেখতে পাবো, মিডল এজে আমরা দেখতে পাবো যে সেখানে দুইজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন। একজন হচ্ছেন সেন্ট অগাস্টাইন, আর একজন হচ্ছে এখানে আমরা দেখতে পাবো সেন্ট অ্যাকুইনাস বা সেন্ট থমাস অ্যাকুইনাস। সেন্ট থমাস, ACQUINAS, থমাস অ্যাকুইনাস, ঠিক আছে, ACQUINAS, AQUI আছে, সি হবে না, থমাস একুইনাস। তো এই দুজনের নাম আমরা এখানে বিখ্যাত পাবো, যারা কি করেছিলেন না মিডিল এজে এই ন্যায় বিচারের কনসেপ্টটিকে কিছুটা কিন্তু ডেভেলপ করার কাজটা করেছিলেন। এখানে বেসিক্যালি অগাস্টাইনের যদি আলোচনায় তোমরা চলে আসো, অগাস্টাইন কি বলেছিলেন, অগাস্টাইনের আলোচনায় যদি চলে আসো, সবার আগে সেন্ট অগাস্টাইনের আলোচনায় যদি চলে আসো, তাহলে তিনি সেখানে আমরা দেখতে পাবো একটা কনসেপ্ট দিয়েছিলেন যেটা পরীক্ষায় একাধিকবার এসেছে, সেটা হচ্ছে তিনি স্বর্গরাজ্যের কথা বলেছিলেন। ঠিক আছে, স্বর্গরাজ্য মানে হেভেনের কথা বলেছিলেন তিনি, হেভেন, হেভেনের কথা তিনি সেই সময় বলেছিলেন, হেভেনের কথা তিনি সেই সময় বলেছিলেন, স্বর্গরাজ্যের কথা তিনি সেই সময় বলেছিলেন। কি বলেছিলেন এখানে, তিনি সেই সময় বলেছিলেন যেটা, সেটা হচ্ছে যে স্বর্গরাজ্য দুটো গুরুত্বপূর্ণ গুণকে বাস্তবায়িত করে, স্বর্গরাজ্যের কনসেপ্ট তিনি দিয়েছিলেন। এবং সেই স্বর্গরাজ্যে তিনি দুটো গুণ বা কোয়ালিটিজের কিন্তু বা সেখানে তিনি গুরুত্বের কথা বলেছিলেন। কি কি, একটা হচ্ছে ন্যায় নীতি এবং অন্যটা হচ্ছে শান্তি। তো এই প্রসঙ্গেই তিনি আসলে যাতে স্বর্গরাজ্যের প্রসঙ্গ দিয়েছিলেন, তিনি টেনে টানা দিয়েছিলেন। এরাও অনেকটা মানে মিডিল এজের কথা বলছি, মানে বুঝতেই পারছো যে ধর্মতাত্ত্বিক ছিল অনেকটা বেশি এরা। এদের যত সমস্ত আলোচনা সেখানে দেখবে ধর্মের একটা বড় রোল ছিল, গডের বা ঈশ্বরের একটা বড় কিন্তু তাদের একটা প্রভাব এদের থিওরির মধ্যে কিন্তু তোমরা পাবে। তো এখানেই তোমরা দেখতে পাবে তারা বলেছিলেন যে স্বর্গরাজ্য এস্টাবলিশ করতে হবে বা স্বর্গরাজ্যের একটা কনসেপ্ট তারা দিয়েছিলেন, এবং সেই কনসেপ্টে বেসিক্যালি দুটো বিষয়কে বা কোয়ালিটিসকে তারা দেখেছিলেন। সেই মানে তিনি দেখেছিলেন সেই কোয়ালিটিসটা কি কি, একটা হচ্ছে একটা এখানে হচ্ছে জাস্টিস, আর দ্বিতীয়টা হচ্ছে এখানে আমরা দেখতে পাবো পিস। তো জাস্টিস এবং পিস যদি থাকে তাহলে তার কম্বিনেশনে তৈরি হবে কি হেভেন, অর্থাৎ একটা সমাজ যেখানে ন্যায় বিচার থাকবে এবং যেখানে শান্তি থাকবে। তো সেই সমাজটি আলটিমেটলি হেভেনের একটা কিন্তু প্রতিফলন বা একটা কিন্তু প্রতিরূপ হিসেবে কিন্তু কাজ করতে পারে। এখানে আমরা দেখতে পাবো যে তিনি জাস্টিস এনশিওর করার জন্য তিনি বলেছিলেন রাষ্ট্রের কতগুলো রাষ্ট্রের মানে রাষ্ট্রের একটা মৌলিক বৈশিষ্ট্য তিনি বলেছিলেন যে জাস্টিস একটা সমাজে কিন্তু থাকতেই হবে, সেটা তার ফান্ডামেন্টাল হচ্ছে তার একটা ফিচার্স। এবং তিনি বলেছিলেন যে তবে মানে মানে প্রত্যেকটা সমাজে যে ন্যায় বিচার থাকতে হবে এই কথাটা তিনি যেমন বলেছিলেন, আবার তিনি বলেছিলেন যে সেই সমাজে ন্যায় বিচার কোনো স্থান বা সময়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এটা কিন্তু বিয়ন্ড টাইম বিয়ন্ড স্পেস বলা যেতে পারে। অর্থাৎ টাইম এবং স্পেসের ঊর্ধ্বে তিনি এইরকম ভাবে কি করার চেষ্টা করেছিলেন, জাস্টিসের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং তিনি এখানে জাস্টিসের কনসেপ্ট দিতে গিয়েই তার মানে পরিষ্কারভাবে বুঝতেই পারছো যে যখন বিয়ন্ড টাইম বিয়ন্ড স্পেসের কথা বলছেন, তখন তিনি এক প্রকার একটা পারপিচুয়াল কনসেপ্ট ডেভেলপ করতে চেয়েছিলেন, এক প্রকার বলতে পারো যে একটা পার্মানেন্ট একটা কনসেপ্ট ডেভেলপ করতে চেয়েছিলেন জাস্টিসের। তার কারণ
তার আগের যে সমস্ত চিন্তাবিদরা ছিলেন তারা প্রত্যেকে তারা নিজেদের মতো করে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি যে দিয়েছেন, যেটার কোনোটাকেই অবহেলা করা যায় না, প্রত্যেকটাই কিন্তু ঠিক। কিন্তু ইনি ব্যতিক্রমী একজন থিঙ্কার, যিনি চেয়েছিলেন যে একটা সর্বজনীন একটা নীতি প্রতিষ্ঠিত করা, যেটা টাইমের ঊর্ধ্বে থাকবে, যেটা হয়তো কি থাকবে, এটা হয়তো সময়ের ঊর্ধ্বে, সেটা হয়তো এখানে স্থানের ঊর্ধ্বে থাকবে এবং সবাই সেটাকে ফলো করবে। তো এইরকম ভাবে তিনি বলেছিলেন কি যে টাইম এবং স্পেস দিয়ে জাস্টিসকে লিমিট করা যায় না, জাস্টিসের কনসেপ্ট হচ্ছে ইউনিভার্সাল, এবং এইরকম ভাবে ইউনিভার্সালিটির কনসেপ্টের পার্সপেক্টিভ থেকে বা ইউনিভার্সাল একটা স্কোপ থেকেই তিনি বা একটা স্ফেয়ার থেকেই বলা যেতে পারে তিনি জাস্টিসের আইডিয়াটিকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন। তো এগুলো আমরা কিন্তু দেখতে পাবো, এবং তিনি এই কারণেও বলেছিলেন যে রাষ্ট্রের বাইরেও কিন্তু জাস্টিস খুঁজে পাওয়া যেতে পারে। জাস্টিসের যে বেসিক আইডিয়া, যেটা এতদিন ধরে রাষ্ট্রের মধ্যেই সবসময় খোঁজা হয়েছে, তিনি বলেছিলেন রাষ্ট্রের বাইরেও কিন্তু এই জাস্টিসকে খোঁজা যেতে পারে। তো এই কথাগুলো আমরা এনাকে বলতে শুনলাম। এরপরে তোমরা চলে আসো কি সেন্ট থমাস অ্যাকুইনাসের প্রসঙ্গে চলে আসো। সেন্ট থমাস অ্যাকুইনাস, এখানে ইনিও খানিকটা ওই ঐশ্বরিক যুক্তিবোধের দ্বারা পরিচালিত হয়েছিলেন। তবে সেখানে মানব সমাজের যে বিভিন্ন ভূমিকা আছে, বিশ্বজগতের যে একটা ভূমিকা আছে, সেগুলোকেও তিনি স্বীকার করেছিলেন, এবং তবে ঐশ্বরিক ইচ্ছার মানে ওই ডিভাইন থিওরি থেকে তিনি কিন্তু নিজেকে সেপারেট করতে পারেননি। বুঝতেই পারছো যে মিডিল এজে থিঙ্কার্স একটা ঈশ্বরের রোল তো তার চিন্তা ভাবনার মধ্যে থাকবেই। তো যাই হোক, তিনি সেখানে আমরা দেখতে পাবো সুমা থিওলজিকা বলে তিনি একটা আইন সম্পর্কে তার একটা মন্তব্য ছিল, ঠিক আছে। সুমা থিওলজিকা, SUMMA, মনে রেখো, SUMMA, সুমা থিওলজিকা, THEOLOGICA, সুমা থিওলজিকা, THEOLOGICA। তো সুমা থিওলজিকা বলে তার একটা আইডিয়া এখানে ছিল, যে আইডিয়াটা তিনি আইন সম্পর্কে কতগুলো মন্তব্য করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে সর্বক্ষেত্রে কি হতে পারে না, আইনের একটা প্রতিফলন থাকতে হবে, এবং এই আইনটাকে অবশ্যই বিশ্বজনীন প্রজ্ঞার প্রতিফলন হতে হবে তিনি বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে বিশ্বজনীন হতে হবে, অর্থাৎ অনেকটা ওনার মতোই একটা চিন্তা ভাবনা তিনি পোষণ করেছিলেন। তবে সেটাও ছিল কিন্তু অ্যারিস্টটলের চিন্তা ভাবনা থেকে একটুখানি ভিন্ন। তবে ভিন্ন হলেও আবার অ্যারিস্টটলের যেমন চিন্তা ভাবনা ছিল যে দাস প্রথাকে তিনি সমর্থন করেছিলেন, ইনিও আমরা দেখতে পাবো সাপোর্টেড দ্য স্লেভারি সিস্টেম। যদিও তার যুক্তিটা একটু অন্যরকম ছিল, এটা কোন যুক্তি ছিল এটা এই মুহূর্তে পরিষ্কার নয় আমার কাছেও, কারণ বই আমি পাচ্ছি না, এটাকে একটু দেখতে হবে গুগল করে। মোটামুটি বুঝে রাখো যে স্লেভারি সিস্টেমটাকে তিনিও সমর্থন করেছিলেন, যদিও তার যে মেথড, সেই মেথডের জায়গাতে তাদের মধ্যে দুজনের কিন্তু একটা ভিন্নতা ছিল। তো এগুলো আমরা মোটামুটি ভাবে দেখতে পাবো যে এখানে কি হয়েছে না, এখানে কিন্তু মিডিল এজের যে আলোচনাগুলো ছিল সেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে। তারা লয়ের কথা বলেছেন, তিনি লয়ের মধ্য দিয়ে একটা ইউনিভার্সালিটির মধ্য দিয়ে জাস্টিসের প্রিন্সিপালস, নীতিগুলোকে প্র্যাকটিস করা যেতে পারে, এই ধরনের কথাগুলো কতগুলো বলেছিলেন। এতটা গুরুত্বপূর্ণ নয়, এরপরে চলে আসো গুরুত্বপূর্ণ যেখান থেকে আমাদের শুরু হয়, সেটা হচ্ছে ডেভিড হিউমের আলোচনা থেকে। তোমাদের ডেভিড হিউম আমি আলাদা করে পড়াইনি, আমার খুবই ইচ্ছে আছে থিঙ্কার ওয়াইজ কতগুলো থিওরি তোমাদের পড়ানোর, মানে তোমাদের আর্গুমেন্ট কতগুলো পড়ানোর, বিষয়বস্তু পড়ানোর। অবকাশ পেলে অবশ্যই হবে, আগে সিলেবাসটা শেষ করতে হবে আমাদের। তো এখানে আমাদের যে যারা ডেভিড হিউমের কথা বলছিলাম, ডেভিড হিউম, HUME, ডেভিড হিউমের কথা বলছিলাম। ডেভিড হিউম ছিলেন একজন ইউটিলিটারিয়ান। তোমাদের নিশ্চয়ই আমি বলেছিলাম যে ডেভিড হিউম হচ্ছেন কি ইউটিলিটারিয়ান একজন থিঙ্কার্স। এই ডেভিড হিউম কি করেছিলেন না, এখানে আমরা দেখতে পাবো যে উপযোগিতার বা ইউটিলিটির ভিত্তিতে এখানে তিনি কিন্তু জাস্টিসের নির্ধারণের কথা বলেছিলেন, যে জাস্টিস নির্ধারণ করতে হবে এখানে কিন্তু ইউটিলিটির ভিত্তিতে, অর্থাৎ মানুষের কতটা উপকারে আসছে, তার কতটা লাভ হচ্ছে, সেটার ভিত্তিতেই ডিসাইড করতে হবে। সেখানে যদি প্রিন্সিপালসগুলোর মধ্যে কোথাও কোনো গাফিলতি থাকে তো থাকতে পারে, অসুবিধে নেই, সেটা যদি ভুল বলে মনে হয় ভুল হতে পারে, কিন্তু মানুষের তো আলটিমেট তো সেখানে লাভবান হচ্ছে, মানুষের কাছে তো ন্যায় বিচার পৌঁছচ্ছে, মানুষের উন্নতি তো হচ্ছে। তো সেই ভাবনা থেকে এখানে তিনি কি করেছিলেন আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু এই জাস্টিসের কনসেপ্টটা দেখেছিলেন। শুধু ইনি নয়, এনাকে এনার আইডিয়াটিকে সমর্থন করেছিলেন পরবর্তীকালে, এবং যিনি খুবই ফেমাস করেছিলেন আইডিয়াটিকে পরবর্তীকালে, তিনি হচ্ছেন আমরা দেখতে পাবো জেরেমি বেনথাম। তোমাদের আমি পড়িয়েছি জেরেমি বেনথাম আলাদা করে, যেহেতু সিলেবাসে মেনশন নেই, কিন্তু যেহেতু বারবার এনার আলোচনাটা আমাদের আসে, তাই এটা আমাদেরকে পড়তে হয়েছে, পড়িয়েছি তোমাদের আমি এটা।
তো জেরেমি বেনথামের আলোচনায় আমি তোমাদের কি বলেছিলাম আবার রিকল করাচ্ছি। জেরেমি বেনথামের আলোচনায় আমি তোমাদের বলেছিলাম যে বেনথামও কিন্তু সেটাই বলেছিলেন, যেটা হিউমের সঙ্গে তার একটা অনেকটা মিল ছিল। কি বলেছিলেন? বেনথামকেও আমরা একই ক্যাটাগরিতে পাই। বেনথাম সেই সময় বলেছিলেন যে যে কোনো কিছু, যে আইন অর্থাৎ আইনের মাধ্যমেই করতে হবে, তবে যারা ন্যাচারাল ল এর উপর কোনো ভরসা ছিল না, যেটা অ্যাকুইনাসকে আমরা করতে দেখলাম। সেই ধরনের ন্যাচারাল ল, ন্যাচারাল নিয়ম কানুনের মধ্য দিয়ে সেটা যে জাস্টিস এনশিওর করতে হবে, সেই ধরনের ভাবনা তার ছিল না, বরং তিনি সেটা অনেকটা যুক্তির উপর নির্ভর করে ইস্টাবলিশ করতে চেয়েছিলেন। কি ছিল যুক্তিটা? যুক্তিটা তার এটাই ছিল যে যেটা আলটিমেটলি মানুষের উদ্দেশ্যকে সার্ভ করবে, মানুষের লাভ ঘটাবে, যে নীতিটা, সেই নীতিটাকেই আমরা জাস্টিসের নীতি হিসেবে নেব বা জাস্টিস হিসেবে নেব। তো এখানে আমরা দেখতে পাবো কি তার নীতি কি ছিল? তার নীতি ছিল গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, এই কথাটি তিনি বলেছিলেন। অর্থাৎ সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখের কথা তিনি বলেছিলেন। একাধিকবার বলেছি এগুলো, পিওয়াইকিউ চর্চা হয়েছে, আবার বলছি। তিনি সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখের কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন সেখানে? তিনি বলেছিলেন যে নীতি ভালো বা মন্দ বলে কিছু হয় না, এখানে কি হয় না, নীতিটাকে জাস্টিস, ন্যায়পূর্ণ হতে হয়। তবে ন্যায়ের মাপকাঠিটা কি? ন্যায়ের মাপকাঠিতে তিনি বলেছিলেন মাপকাঠি হচ্ছে এটাই, যদি সেই নীতিটা সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখ এনশিওর করতে পারে। তো সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখ এনশিওর করার এই যে বিষয়, এটাকেই তিনি জাস্টিস হিসেবে কনসিডার করেছিলেন। অর্থাৎ ধরে নাও এক প্রকার যেভাবে এখনকার দিনে ডেমোক্রেসিগুলো ফাংশন করে, ঠিক সেই নীতিটাকেই অনেকটা দেখবে যে নীতিতে ফাংশনস করে। অর্থাৎ দেখবে যে মেজরিটি অফ পপুলেশনসের ভোটে জিতে এসে কি করে সরকার, আলটিমেটলি সেই মেজরিটিরই কিন্তু আপিসমেন্টটা করে চলে, তাদেরকেই তোষণ করে চলে। অন্যদিকে মানবাধিকারের মতো ইস্যুস বা যেগুলো ওই মাইনরিটির প্রসঙ্গে হয়তো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোকে তারা কিন্তু একেবারে কি করে না, সেগুলোকে তারা কিন্তু দুবলে কুচলে দেয়, যেটাকে বলা হয় সেটাকে তারা মানে শোষণ করে, সেটাকে তারা নষ্ট করে দেয়। অর্থাৎ এক প্রকার বলতে পারো যে একটা দেশে আমরা বা যে কোনো দেশে বেশিরভাগ এটাই দেখি যে মেজরিটির ভোটে যেহেতু সরকার জিতে আসে, তাই পাওয়ারে আসার পর তারা মেজরিটি ডেভেলপমেন্টই করে। যদিও চরিত্রটা একই রকম নয়, তুমি অনেক প্যারামিটার্সে এটাকে দেখতে পারো, রাজনৈতিক প্যারামিটার, সোশ্যাল প্যারামিটার্স, ইকোনমিক প্যারামিটার্স, এবং এই প্যারামিটার্সে হয়তো সেটা ডিফারেন্ট কিছু পাবে। যেমন ইকোনমিক প্যারামিটার্সে তুমি দেখবে আমাদের দেশের সরকার যেমন বিশেষ কিছু যে ইকোনমিক প্যারামিটার্সে করে তা কিন্তু নয়, তারা কোটিপতিদের দিকেই বেশি ঝোঁক দিচ্ছে। ফলে তোমরা দেখতে পাবে যে কোটিপতি, আমাদের দেশ বলে নয়, সমস্ত ডেভেলপ কান্ট্রিজগুলো, ডেমোক্রেটিক কান্ট্রিজগুলো তোমরা দেখতে পাবে যে তাদের ওরিয়েন্টেশনসটা হচ্ছে টুয়ার্ডস কোন দিকে, টুয়ার্ডস হচ্ছে কিন্তু ক্যাপিটালিস্ট সিস্টেম, যে তারা ক্যাপিটালাইজেশনের উপর অত্যধিক বেশি জোর দিচ্ছে। কিছু অল্প কিছু মানুষের, মানে ভোটে জিতে আসছে তারা অধিক সংখ্যক মানুষের, কিন্তু ইকোনমিক যখন ডিসিশনস তারা নিচ্ছে তখন অল্প কিছু মানুষেরই বেনিফিটটা হচ্ছে। তো এইরকম পলিটিক্যাল ক্ষেত্রে, এটা গেল ইকোনমিক ক্ষেত্রে। রাজনৈতিক ক্ষেত্রে যদি আবার তাহলে দেখো, তাহলে দেখবে রাজনৈতিক যে নীতিগুলো তারা গ্রহণ করে সেগুলো দেখবে তারা মেজরিটিকে সামনে রেখেই কিন্তু নেয়। আবার সোশ্যাল ইস্যুসগুলোর ক্ষেত্রেও তোমরা দেখবে যে সোশ্যাল যে ডিসিশনসগুলো নেয় তারা, যে সেখানে পার্লামেন্টে বসে সোশ্যাল রুলস রেগুলেশনসগুলোর মধ্যে বা সোসাইটির মধ্যে কোনো যদি চেঞ্জ নিয়ে আসতে চায়, তার জন্য যে সোশ্যাল ইস্যুসগুলোকে তারা পিক করে, সেগুলোকেও দেখবে তারা মেজরিটির আপিসমেন্টের দিক থেকেই তারা কিন্তু করে থাকে। তো এখানে বহু সংখ্যক জনগণকে বা এখানে সংখ্যা গুরুদেরকে আপিস করার জন্য এখানে আলটিমেটলি যে ডিসিশনসগুলো নেওয়া হয়, এগুলো কিন্তু আমরা অন্যদিকে কি দেখতে পাই যে মাইনরিটি যারা আছে, যারাও মানুষের মধ্যে পড়ে, যাদেরও বেঁচে থাকার অধিকার আছে, যাদেরও ন্যূনতম জীবনযাপনের অধিকার আছে, তাদের উন্নতি করার অধিকার আছে এই রাষ্ট্রের আইডিয়ার মধ্যে, কারণ তারাও কিন্তু এই রাষ্ট্রটিকে গঠন করেছে এবং তারা ওই একই চুক্তিতে আবদ্ধ হয়েছে বা একই শর্তে তারা কিন্তু এখানে জীবনযাপন করছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই যে সেই সমস্ত মানুষগুলোর অধিকারগুলোকে কিন্তু নষ্ট করা হয়। এবং শুধু এটা আমাদের দেশ নয়, পৃথিবীর সমস্ত দেশেই এটা বাস্তব সত্য, মাইনরিটিসদেরকে সেখানে এইরকম ভাবে সাপ্রেস হতে হয়, এটা আমরা জানি। এবার এখানে একটা জিনিস বোঝো, যেটা বোঝার সেটা হচ্ছে এটাই, এইরকম ভাবে তাহলে তিনি কি করেছেন যে বহু সংখ্যক জনগণকে আপিস করার মধ্য দিয়ে, বহু সংখ্যক জনগণের হ্যাপিনেস এনশিওর করার মধ্য দিয়ে এমন এক ধরনের শাসন ব্যবস্থার কথা বলেছেন, যে শাসন ব্যবস্থাটাকে তিনি বলেছেন যে ন্যায়পূর্ণ হতে পারে। অর্থাৎ গ্রেটেস্ট নাম্বার অফ গ্রেটেস্ট হ্যাপিনেস হলেই আলটিমেটলি কি হবে, জাস্টিস এনশিওর হবে, এটা তার বিশ্বাস। এর বাইরে কিন্তু তার ধারণা যে জাস্টিস এনশিওর হবে না।
এবং অবশ্যই সেখানে আইন কানুন থাকবে, আইন কানুনের মধ্য দিয়েই করতে হবে। তিনি ন্যাচারাল ল না মানলেও তিনি কিন্তু এখানে ন্যাশনাল যে ল সেই লটাকে স্বীকার করেছেন, তবে সেখানে তিনি মেজরিটিকে সামনে রেখেছেন। এগুলো আমরা জানি, এগুলো আমরা চর্চা করেছি, PY2ও পড়েছি, তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা একবার ক্লাসগুলো দেখে নিও, বের খাবে তাহলেই হবে। তো এটাও আমরা সেখানে কিন্তু পেয়েছি। এরপরে আমরা যদি চলে আসি আমাদের একেবারে মডার্ন যুগের গুরুত্বপূর্ণ যেসব চিন্তা ভাবনাগুলো আছে সেদিকে, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এই আলোচনার মধ্যে মডার্ন যুগের গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ ভাবে জায়গা পেয়েছে আলোচনায়, সেটা হচ্ছে বারকারের আলোচনা এক, দ্বিতীয় হচ্ছে এখানে জন রলসের আলোচনা, আর তৃতীয় বর্তমান দিনে বলা যেতে পারে কি অমর্ত্য সেনের আলোচনা। হ্যাঁ, এই তিনটে আলোচনা, এবং তার মাঝে আরো অনেক ছোট ছোট থিওরি আছে, না থাকার নয়, সেগুলো আমরা চর্চা করেছি ক্লাসে, ওগুলোও নাম মেনশন করবো আমি আজকে। বাট এখানে মোটামুটি ভাবে বুঝে নাও যে এখানে বারকার, জন রলস এবং হচ্ছে অমর্ত্য সেন। বারকার, জন রলস এন্ড অমর্ত্য সেন। এবং অমর্ত্য সেন, এই আলোচনাগুলো আমরা এখানে কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, এই তিনটে থিঙ্কার্সের আলোচনাটা খুবই ডমিনেন্ট একটা আলোচনা বলতে পারো, যেমন জন রলসকে ক্রিটিসাইজ করে অমর্ত্য সেন অনেক কথা বলেছেন, সেগুলো আমি তোমাদের অবশ্যই থিঙ্কার ওয়াইজ যখন পড়াবো ডিটেলসে বলবো, কিন্তু এখানে আমি তোমাদের এত ডিটেলসে নিয়ে যাব না, কারণ এতটা সময় অবকাশ আমরা পাবো না এবং এতটা প্রয়োজনীয় হবে না বা প্রয়োজনও হবে না আমাদের। তো যাই হোক, এখানে সবার আগে এখানে দেখো বারকার কি বলেছিলেন, বারকারের আলোচনায় আছো। এখানে বারকারের আলোচনায় আসো, তার আগে দেখে নাও যে বারকার কোন বইয়ে এই কথাগুলি বলেছিলেন। তো জাস্টিস সম্পর্কিত তিনি সরাসরি আলোচনা অবশ্যই করেছেন। তার একটা বিখ্যাত বই ছিল প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি। প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বলে তার একটা বিখ্যাত বই ছিল। এই বইয়ে আমরা দেখতে পাবো কি যে তিনি তার বিখ্যাত আলোচনাগুলো আমাদের সামনে প্রডিউস করেছেন, আমাদের সামনে হাজির করিয়েছেন। কি ছিল সেখানে তার আলোচনা? ন্যায় বিচার সম্পর্কিত তার আলোচনা। ন্যায় বিচার সম্পর্কিত তার আলোচনাটা বেসিক্যালি তার মূল বক্তব্য হচ্ছে, মেন যদি আর্গুমেন্টগুলো দেখো, মেন যদি তার আর্গুমেন্টগুলোর দিকে চোখ রাখো তাহলে কি পাবে? মেন আর্গুমেন্টগুলোর দিকে তার চোখ রাখলে তোমরা পাবে তিনি এখানে, যেটা তোমাদের সেই সময় বলে গেলাম, যে তিনি শব্দগতভাবে এখানে কি করার চেষ্টা করেছেন, এখানে জাস্টিসের এখানে বিষয়টিকে বোঝার চেষ্টা করেছেন। আমি ওটাকে স্কিপই করছি আপাতত, যেহেতু বলে দিয়েছি উপর দিকে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তিনি ওই জাস্টিস যে শব্দটি আছে, সেই জাস্টিস শব্দটি তিনি বলছেন ল্যাটিন শব্দ থেকে এসেছে, জাস্ট থেকে, ল্যাটিন শব্দ জাস্ট থেকে এসেছে, বা ওই জাস্টিসিয়া থেকেও এসেছে। এবং তিনি বলছেন জাস এবং সেই সঙ্গে জাস্টাস এবং জাস্টিসিয়া শব্দগুলি দ্বারা যেটা বোঝায়, মানে এই তিনটে শব্দ বলতে পারো, জাস্টাস এবং জাস্টিসিয়া। উপর দিকে আমি তিনটেই লিখে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। কোথায় গেল? এখানে, ঠিক আছে। জাস্টাস অ্যান্ড জাস্টিসিয়া, এই তিনটে শব্দ থেকে এখানে মোটামুটি বলা যেতে পারে যে জাস্টিস শব্দটি এসেছে। এবং তিনি বলার চেষ্টা করেছেন তিনটে শব্দেরই মোটামুটি ভাবে মেন আর্গুমেন্ট এটাই, যে তারা জয়নিং এর কথা বলে, ইংলিশে যেটাকে বলা হয় জয়নিং। তো এই জয়নিং এর কথা এখানে কিন্তু বোঝানো হচ্ছে, জয়নিং। তো জাস্টাস এবং জাস্টিসের তিনটের কথা এখানে বলেছেন এবং তার জয়নিং এর কথা বলেছেন। তো এইরকম ভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন শব্দগতভাবে যে একটা বন্ডিংকে সেখানে কিন্তু নির্দেশ করছে, জয়নিং, বা এখানে বলা যেতে পারে বন্ডিং এর কথা তিনি বলেছেন, বন্ডিং। আর এখানে বন্ডিং এর তিনি কথা বলেছেন, একটা বন্ডিং এর কথা বলেছেন, অথবা বলা যেতে পারে টাই এর কথা বলেছেন, TIE, টাই। এই তিনটে শব্দ তিনি এখানে আমরা দেখতে পাবো যে তিনি ব্যবহার করেছেন, যেটা আলটিমেটলি কি করে, যেটা আলটিমেটলি তার সেকেন্ডে এখানে যে ধারণাটি আছে সেটার মধ্যে তিনি বলছেন যে সংযুক্তিকরণ ঘটানোর কাজটা করে, যেটা বললাম জয়নিং এর টাই। যাই হোক, এখানে সংযুক্তি করানোর কাজটি কিন্তু আলটিমেটলি এটা কিন্তু করে থাকে। তাহলে মেন আর্গুমেন্টটা তার কি? তার জাস্টিস শব্দটি যখন তিনি আলোচনা করছেন তখন তার শব্দগতভাবে এটাকে সবার প্রথমে তিনি ডিফাইন করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে জাস্টিস শব্দটি আলটিমেটলি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে এবং যার অর্থ হচ্ছে জয়নিং। তো জয়নিং এর কাজটা কিন্তু করে থাকে। এবার এই জয়নিং এর কথা যখন তিনি বলছেন তখন তিনি বলছেন কি, জয়নিং বেসিক্যালি দুটো অর্থে ঘটে থাকে। এই যে জয়নিং যেটা, ঠিক আছে, এখানে আমি জয়নিংটা লিখছি,
এই যে জয়নিং, এই জয়নিংটা বেসিক্যালি কোন অর্থে ঘটে থাকে? দুটো অর্থে, মানে দুটো অর্থে ঘটে থাকে, বা দু রকম ভাবে ঘটে থাকে বলতে পারো। একটা হচ্ছে ম্যান উইথ ম্যান, ম্যান বিটুইন ম্যান অ্যান্ড ম্যান বলতে পারো, বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, বিটুইন ম্যান অ্যান্ড ম্যান। আর একটা তার আইডিয়া কি, আর একটা আইডিয়া আমরা পাবো তার এখানে হচ্ছে, যেটা তিনি বলার চেষ্টা করেছেন দুটোর মধ্যে। আর একটা হচ্ছে এখানে যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে বিটুইন ভ্যালু অ্যান্ড ভ্যালু, বিটুইন ভ্যালু অ্যান্ড ভ্যালু। তো অর্থাৎ মূল্যবোধ এবং মূল্যবোধের কথা বলেছেন। মূল্যবোধ এবং মূল্যবোধের মধ্যে তাদের যে একটা সম্পর্ক, যে জয়নিং, তাদের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটিকে এখানে কিন্তু ডিনোটস করা হয়েছে। তাহলে তার মেন আর্গুমেন্টের মধ্যে এগুলো চলে আসে যে ম্যান অ্যান্ড ম্যান আর হচ্ছে ভ্যালু অ্যান্ড ভ্যালু। তো এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই তিনি এখানে জাস্টিসের পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করেছেন। এবং তিনি বলেছেন এই ম্যান এবং ম্যানের মধ্যে, বা মূল্য এবং মূল্যের মধ্যে যে সিনথেসিস, তাদের মধ্যে যে সম্পর্ক হওয়ার ফলে আলটিমেটলি যেটা বেরিয়ে আসে, তার বক্তব্য হচ্ছে সেটাই হচ্ছে আলটিমেটলি যেগুলো বেরিয়ে আসে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে এখানে তিনি বলছেন জাস্টিস। তবে এগুলো রিফ্লেক্টেড হয় কীরকম ভাবে? রিফ্লেক্টেড হয় তিনি বলেছেন স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এই সমস্ত শব্দগুলোর মধ্যে দিয়ে কিন্তু সেগুলো রিফ্লেক্টেড হয়। মানে এটাকে তিনি জাস্টিস বলতে পারো, এটাকে তিনি জাস্টিস বলেছেন ঠিক, কিন্তু এগুলো রিফ্লেক্টেড হয় কিসের মধ্য দিয়ে? কিন্তু এগুলো রিফ্লেক্টেড হয়, তার বক্তব্য হচ্ছে যেগুলো রিফ্লেক্টেড হয় যেমন হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। যে সমাজে যদি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা থাকে তাহলে বলা যেতে পারে যে সে সমাজ হচ্ছে কিন্তু, সেই সমাজ কি বলা যেতে পারে? যে সেই সমাজ কিন্তু ন্যায়পূর্ণ সমাজ। যদি সমাজে সাম্য থাকে মানুষের মধ্যে, মানুষের যদি কোনো ভেদাভেদ না থাকে, যদি সাম্য থাকে, তাহলে সেখানে কি হতে পারে? বা সেই সমাজটিকে আমরা কিন্তু ন্যায়পূর্ণ সমাজ বলতে পারি। বা যদি সেখানে সৌভ্রাতৃত্ব থাকে, সকলের মধ্যে একটা কিন্তু ভাইচারা, যেটাকে আমরা বলি, যে সকলের মধ্যে একটা সদ্ভাব রয়েছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেক একটা নিবিড় সম্পর্ক রয়েছে, মনের মিলন রয়েছে, একটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আইডিয়াগত একটা সমর্থন রয়েছে, প্রত্যেকের ভিন্নতাকে প্রত্যেকে হয়তো শ্রদ্ধা করে। তো এই যে বিষয়গুলো যেটার মধ্যে দিয়ে আসলে ফ্রেটার্নিটি তৈরি হয়, তো এগুলো যদি আলটিমেটলি থাকে তবেই সেখানে কি হতে পারে? তার বক্তব্য হচ্ছে সমাজে কিন্তু ন্যায় বিচার কিন্তু আসতে পারে। তো এই কতগুলো কথা তিনি এখানে বলেছেন, তার মধ্যে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ তার বিষয়। এবং তিনি বলেছেন যে ন্যায় বিচার যেটা আসবে, তিনি বলেছেন যে ন্যায় বিচার যেটা আসবে, সেই ন্যায় বিচার তিনি বলেছেন যে এটা একটা মোরালিটির ভিত্তিতে আসবে। কিভাবে মোরালিটিটা প্রতিষ্ঠিত হবে? মোরালিটিটা প্রতিষ্ঠিত হবে ওই রকম ভাবে যে প্রত্যেকের যদি এখানে যে শ্রদ্ধার জায়গাটা যদি বজায় রাখে, প্রত্যেকের ডিফারেন্ট অপিনিয়ন্স গুলোকে যদি শ্রদ্ধা করে, তবে এখানে কি হবে? প্রত্যেকের মধ্যে একটা নৈতিক একটা সদ্ভাব তৈরি হবে, যেটাকে বলছেন তিনি। এই নৈতিক সদ্ভাবটাই আসলে এখানে হচ্ছে মোরালিটি। এই মোরালিটির জায়গা যখন তৈরি হবে তখনই সমাজে কিন্তু ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে। তো তিনি একটা ডেফিনেশন দিয়েছেন এখানে। তিনি বলেছেন জাস্টিস, এখানে লিখে নাও এটা, যে ডেফিনেশনটা আসে পরীক্ষায়। জাস্টিস ইজ দ্য reconciler, CILER. Justice is the reconciler and synthesis of political values, and synthesis of political values. তারপরে তিনি কোলন দিয়ে কি বলেছেন? কোলন দিয়ে বলেছেন যে ইট ইজ দেয়ার ইউনিয়ন ইন অ্যান অ্যাডজাস্টেড, it is their union in an adjustice, it is their union and union in an adjusted and integrated whole. তো এই কথাগুলো তিনি এখানে কিন্তু ব্যবহার করেছেন, এই শব্দগুলো তিনি কিন্তু এখানে ব্যবহার করেছেন, এই শব্দগুলো তিনি এখানে ব্যবহার করেছেন, যে এটা একটা ইন্টিগ্রেটেড হোল হিসেবে এটা কিন্তু উঠে আসে, এবং প্রত্যেকের মধ্যে এইরকম ভাবে একটা অ্যাডজাস্টেড ইন্টিগ্রেটেড হোল তৈরি হয়, অ্যাডজাস্টেড হয় এবং ইন্টিগ্রেটেড হোল তৈরি হয়। তো যাই হোক, এইরকম একটা ইউনিয়নের মধ্যে দিয়ে এটা কিন্তু হয়, অর্থাৎ একটা সিনথেসিস হবে, প্রত্যেকটা আইডিয়ার মধ্যে সিনথেসিস হবে, প্রত্যেকটা এখানে মানুষের মধ্যে একটা সিনথেসিস হবে, অর্থাৎ তাদের মধ্যে মিলন হবে, মিলনের ফলে তাদের একটা সিনথেসিস বেরিয়ে আসবে,
যে সিনথেসিসটা আলটিমেটলি কি হবে সেটা একটা মোরালিটিকে সেখানে কিন্তু তারা রিপ্রেজেন্ট করবে। তো এইরকম ভাবে একটা তিনি মোরালিটির কথা এখানে কিন্তু তিনি কিন্তু মোরালিটির উপর জোর দিয়েছেন। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। এবং আর একটা গুরুত্বপূর্ণ আইডিয়ার উপর তিনি জোর দিয়েছেন, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপালের উপর তিনি জোর দিয়েছেন। ডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপালের উপর তিনি কিন্তু জোর দিয়েছেন। ডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপালসটা কি? তিনি বলছেন যে মানুষ সমাজে যেগুলো আর কি তার মানে যেগুলো উপভোগ করে সেগুলোর মধ্যে এখানে কি করতে হবে? সাধারণ বন্টন করতে হবে, জেনারেল এখানে ডিস্ট্রিবিউশন হতে হবে, তার জেনারেল ডিস্ট্রিবিউশন হতে হবে। অর্থাৎ যা কিছু সমাজে এখানে মানুষ উপভোগ করে তার যেন একটা কি হতে পারে? একটা সাধারণ একটা বন্টন যাতে হয়। এই সাধারণ বন্টনের যাতে নীতিগুলো সেখানে যাতে এখানে থাকে, এবং এই নীতিগুলোর মধ্য দিয়ে যাতে কি হয়? একটা নিয়ন্ত্রণও বজায় থাকে। অর্থাৎ শুধু ডিস্ট্রিবিউশন হবে না, এই ডিস্ট্রিবিউশনের নীতিগুলোর মধ্য দিয়েও একটা কিন্তু কন্ট্রোলও কিন্তু সমাজটাকে করা হবে। অর্থাৎ এক প্রকার বলতে পারো যে প্রত্যেকটা মানুষকে মানুষ কন্ট্রোল করবে এবং একরকমভাবে করবে এই উদ্দেশ্যে যাতে মানুষ এখানে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির মতো কনসেপ্টগুলো যাতে এনজয় করতে পারে। এই ধরনের কথাগুলো তিনি এখানে কিন্তু এক প্রকার বলার চেষ্টা করেছেন। যাই হোক, এগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এরপরে যে বেসিক যে তার যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সেগুলো হচ্ছে, যেমন তিনি এখানে কতগুলো উৎসের কথা বলেছেন, ন্যায়ের বিচারের বা ন্যায় নীতির কতগুলো উৎসের কথা বলেছেন। অরিজিন বলবো না, সোর্সেস অফ কি বলবো এটাকে, জাস্টিস, সোর্সেস অফ জাস্টিস বলা যেতে পারে। তো সোর্সেস অফ জাস্টিসের কথা তিনি কতগুলো বলেছেন, যে কতগুলো সোর্স থেকে এই জাস্টিস কিন্তু তৈরি হয়। এই সোর্সগুলো কি কি? তিনি 4টে সোর্সের কথা বলেছেন, 4 সোর্সেস, FOUR, SOURCES, 4টে সোর্সের কথা তিনি এখানে বলেছেন। কি কি 4টে সোর্স? 4টে সোর্স তিনি বলেছেন। প্রথমটা হচ্ছে ধর্ম, রিলিজিয়ন। প্রথমটা হচ্ছে ধর্ম, ঠিক আছে, প্রথমটা হচ্ছে ধর্মের কথা তিনি বলেছেন, ঠিক আছে। দ্বিতীয়টা তিনি কি বলেছেন? দ্বিতীয়টা তিনি বলেছেন হচ্ছে নেচার। থার্ডটা তিনি কি বলেছেন? থার্ডটা তিনি বলছেন ইকোনমি। এবং ফোর্থ তিনি বলেছেন, বলছেন মোরালিটি। এই 4টে বিষয়ের উপর তিনি কিন্তু জোর দিয়েছেন। তিনি বলেছেন যে এখানে কি হয় না, এই 4টে সোর্স থেকেই আলটিমেটলি জাস্টিসটা কিন্তু তৈরি হয়। জাস্টিসের এটা কিন্তু বলা যেতে পারে কি রয়েছে, এর মধ্যেই কিন্তু অরিজিনটা লুকিয়ে রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাবো কি, তিনি এখানে যখন রিলিজিয়নের কথা বলছেন তখন সবার আগে কি বলছেন? তিনি যখন রিলিজিয়নের কথা বলছেন তখন মনে করে দেখো, ওই মিডিল এজে যেভাবে ঈশ্বরের প্রতি একটা আরাধনা করা হতো, ঈশ্বরের বা যেটাকে আমরা বলি যে যেটাকে আমরা বলি যে ওই ডিভাইন থিওরি। তো ডিভাইন থিওরির একটা কনসেপ্ট এখানে কিন্তু এক প্রকার লুকিয়ে আছে। অর্থাৎ তিনি এক প্রকার এখানে বলা যেতে পারে কি, এক প্রকার বলা যেতে পারে যে চার্চের যে আধিপত্য, সেই আধিপত্যটাকে তিনি এখানে মেনে নিয়েছিলেন। অর্থাৎ পোপ এবং চার্চের যে আধিপত্য, তারা যেভাবে এখানে ধর্মের মাধ্যমে, মানে তারা তাদের নিজেদের ওই নিয়ম নীতির মাধ্যমে, তারা তাদের নিজেদের প্রাতিষ্ঠানিকতার মাধ্যমে যেভাবে হচ্ছে সমাজে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার কথা বলেন, তিনি সেটার উপরে জোর দিয়েছেন। অর্থাৎ রিলিজিয়ান পারে, তার বক্তব্য হচ্ছে যে রিলিজিয়ান পারে সমাজের মধ্যে কি নিয়ে আসা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে। অর্থাৎ তিনি এখানে ঈশ্বরের যে রোল, সেই রোলটাকে তিনি কিন্তু মেনে নিয়েছেন, এবং ঈশ্বরের যে ভূমিকা সেটাকে তিনি মেনে নিচ্ছেন। কিন্তু মেনে নিলেও এখানে আলটিমেটলি কি হচ্ছে, পোপের যে ভূমিকা, এই ইহজগতের পোপের যে ভূমিকা, সেই ভূমিকা এবং গির্জার যে ভূমিকা, সেই প্রাতিষ্ঠানিক ভূমিকা, সেটাকে তিনি কিন্তু মেনে নিয়েছেন এবং বলেছেন যে এদের ক্ষমতা আছে যে সমাজে কি করতে পারে না, তারা সমাজে কিন্তু জাস্টিস ইনশিওর করতে পারে। তারা এখানে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ নাও করতে পারে, বা যেভাবে করা হয় না, ঈশ্বরের কাছে যেভাবে সেখানে সবাই সমান বলে বিবেচিত হয়। তো এই ধরনের কিছু প্রিন্সিপালের মধ্য দিয়ে তিনি বলেছেন যে এখানে কি হয় না, ন্যায় বিচারের কিন্তু একটা উৎস এর মধ্যে লুকিয়ে আছে, এবং ন্যায় বিচার এখান থেকেই কিন্তু তৈরি হয়। তো এইরকম ভাবে তিনি রিলিজিয়ান্সকে সামনে রেখেছেন, এগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো। সেকেন্ড, তিনি এখানে আমরা দেখতে পাবো, যদিও তিনি এখানে আবার ইয়েও করেছেন, তিনি সেকুলারাইজেশনস অফ পলিটিক্সও করেছেন। এমন নয় যে কমপ্লিটলি সেখানে তিনি রাষ্ট্রকে ছেড়ে দিয়েছেন একেবারে রাজনীতির কাছে, না, তিনি সেটা সম্পূর্ণভাবে করেনি, তিনি সেকুলারাইজেশনও করেছেন, এটাও মাথায় রেখো। তো যাই হোক, রিলিজিয়ানকে আমরা এইরকম ভাবে পেয়ে থাকি। নেচারের আলোচনাটা কি রকম? নেচারের আলোচনাটা হচ্ছে যে প্রকৃতির যে নিয়ম কানুনগুলো, অর্থাৎ
মনে করে দেখো এক প্রকার আমরা রিলিজিয়ান মধ্যযুগে পড়লাম, নেচারের তত্ত্ব আমরা সেখানে ওই রোমান যুগে পড়লাম। তো এক প্রকার তার মানে বুঝতেই পারছো যে এখানে বার্কার কি করেছে, তার পূর্বে যে সমস্ত থিঙ্কার্সরা ছিলেন, যে তাদের এখানে চিন্তা ভাবনা রোমান পিরিয়ডে এখানে আমরা দেখতে পাবো যে সিসেরো, আমরা মিডিল এজে দেখতে পাবো অ্যাকুইনাস, তারপরে এখানে অগাস্টাইন অ্যাকুইনাস, এই সমস্ত থিঙ্কার্সদের চিন্তা ভাবনা দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। বুঝতেই পারছো? তাহলে নেচারের কথা যেখানে আমরা শুনতে পাচ্ছি এই সিসেরোর মুখে, এবং তিনি বলেছিলেন যে তিনি কি বলছেন না, প্রকৃতির যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলোর মধ্য দিয়েও কি হতে পারে, এক প্রকার এখানে কিন্তু জাস্টিস এনশিওর হতে পারে। অর্থাৎ প্রকৃতি এখানে কারো মধ্যে যেমন কোনো ভেদাভেদ করে না, প্রকৃতির নিয়ম কিন্তু সকলের জন্য সমান। প্রকৃতির একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা সকলের উপর সমানভাবে প্রযোজ্য হয়, এবং কেউ যদি সেই নিয়মের খেলাপ করে তাহলে প্রকৃতি কিন্তু এখানে কি করে না, তার কিন্তু রিভেঞ্জটাও নেয়। তো মোটামুটি ভাবে বুঝে নাও এই সমস্ত প্রিন্সিপালসগুলোকে মাথায় রেখেই আমরা কি করেছি না, প্রকৃতিকে একটা নির্দিষ্ট সম্মান শ্রদ্ধা জানিয়ে থাকি, এবং সেই রকম ভাবেই শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা নিজেদের মতো করে নিজেদের জীবনযাপনের যে করার জন্য যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে, যেগুলোকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে জীবন নীতি বলতে পারি, সেগুলোকে আমাদের সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার চেষ্টা করেছি। উদাহরণ হিসেবে একটা নিয়ে নিতে পারো, উদাহরণে এইরকম ভাবে যে প্রকৃতিতে তোমরা দেখতে পাবে যে প্রকৃতিতে যেমন দেখবে যে সেখানে কি হয়, প্রকৃতিতে তোমরা দেখতে পাবে যে কি বলবো আর, যে বৃষ্টি যখন হয় তখন দেখবে যে এমনটা হয় না যে সেখানে বৃষ্টি সেখানে কোনো একটা পার্টিকুলার ভূখণ্ডে যে বৃষ্টি হয় না তা কিন্তু নয়, বৃষ্টি কিন্তু সব জায়গাতে সমানভাবে হয় বা হয়। তো প্রকৃতি সকলের উপরেই কিন্তু সেখানে কি করেছে, সেই কিন্তু দয়াটা কিন্তু দেখিয়েছে যে সেখানে সবাইকে সেখানে কিন্তু ইকুয়ালি ট্রিট করে কাইন্ড অফ বলতে পারো। তো যাই হোক, প্রকৃতির এইরকম একটা দৃষ্টিভঙ্গি আছে যে সে কোনো ভেদভাব করে না, সে কোনো ধরনের পার্থক্য করে না, সে সকলের প্রতি একটা সমান দৃষ্টি নিয়ে কিন্তু চলে। তো এই ধরনের প্রকৃতির যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলো দ্বারাও কি হতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। সমাজ জীবনে যখন আইন তৈরি করা হবে, রাষ্ট্রীয় জীবনে যখন আইন তৈরি করা হবে, তখন আইন তৈরি করার সময় প্রকৃতির নিয়মগুলোকেও শ্রদ্ধা করে সেই প্রিন্সিপালসগুলো, সেই মূল্যবোধগুলোকে সামনে রেখে কিন্তু কি করা যেতে পারে, এখানে জাস্টিসের নিয়মগুলোকে ইস্টাবলিশ করা যেতে পারে। সেইটার উপর তার একটা বড় শ্রদ্ধা, আস্থা, ভরসা কিন্তু ছিল, এবং এই কারণে নেচারের উপর তিনি জোর দিয়েছেন এবং বলেছেন নেচার কিন্তু কি হয়, নেচারের এই যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালস থেকে জাস্টিসের একটা বড় একটা প্রভাব আমাদের উপর কিন্তু রয়েছে। যাই হোক, নেচারের কথা তিনি বলেছেন একটা সোর্স হিসেবে। থার্ড সোর্সটা তিনি এখানে আমরা দেখতে পাবো যে ইকোনমির কথা বলেছেন। ইকোনমি মানে হচ্ছে অর্থনীতির প্রসঙ্গে তোমরা জানো যে অর্থনীতিও কি করতে পারে না, অর্থনীতিকে আলাদাভাবেই জায়গা দিয়েছে, মানে বুঝতেই পারছো যে অর্থনীতিও কি করতে পারে, অর্থনীতিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এবং এটার জন্য তিনি ওই সেই সময়কার মানে কার্ল মার্কস থেকে শুরু করে মার্কসিস্ট যারা থিঙ্কার ছিলেন, তাদের যে অর্থনীতি ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, অর্থের উপর নির্ভর করে যে সমাজের মধ্যে যে পরিবর্তনটা আসছে, তো সেগুলোকে তিনি কিন্তু সামনে রেখেছেন। তো সেখানেও তিনি দেখার চেষ্টা করেছেন যে অর্থনীতির মধ্যে যখন কোনো পরিবর্তন আসে, তখন সেখানে কি হয় না, সেই পরিবর্তনের মধ্য দিয়ে এই সমাজে আইদার জাস্টিস ইনশিওর হবে, নইলে ইনশিওর হবে না, এই ধরনের একটা প্রাসঙ্গিকতা বা একটা কিন্তু রেজাল্ট সেখানে কিন্তু বেরিয়ে আসে। তো কার্ল মার্কস থেকে শুরু করে মার্কসিস্ট সে সমস্ত থিঙ্কার্সরা ছিলেন, এবং শুধু মার্কসিস্ট থিঙ্কার্স নয়, যারা অ্যানার্কিস্টও ছিলেন, যেমন প্রুধোর কথা বলতে পারি। তো এখানে কার্ল মার্কস, প্রুধো, তারপরে হচ্ছে দুগুই, এই সমস্ত থিঙ্কারদের আমরা কথা বলতে পারি। তো এখানে উল্লেখ তিনি করেছেন, উল্লেখ করে এখানে বলেছেন যে এরা যেভাবে দেখিয়েছে যে সমাজে যেভাবে একটা শ্রেণী আর একটা শ্রেণীর উপর যেখানে আধিপত্য বিরাজ করে রেখেছে, যে সেখানে মেজরিটি অফ পপুলেশনস আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে তারা লেবার ক্লাস হিসেবে কনসিডার হচ্ছে, তারা প্রডিউসার ক্লাস হিসেবে কনসিডার হচ্ছে, এবং বিপরীত দিকে তাদের উপর একটা আধিপত্য রয়েছে যেখানে হচ্ছে যারা ক্যাপিটালিস্ট ক্লাস তাদের। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যখন মোটামুটিভাবে একটা কি আসতে পারে, একটা যখন একটা চির ধরতে পারে, একটা যখন ব্যবধান তৈরি হতে, একটা যখন ওই একটা ফাটল দেখা দিতে পারে এই সম্পর্কের মধ্যে, তখনই আলটিমেটলি কি হতে পারে না, ন্যায় বিচার ইস্টাবলিশ হতে পারে, যেটা মার্কসিস্ট থিঙ্কার্সদের আর্গুমেন্ট ছিল। তো সেই সমস্ত বিষয়গুলোর উপরেও তার কিন্তু একটা কিন্তু মানে জোর ছিল, এবং তিনি বলেছেন যে এই ইকোনমিক যে সোর্সগুলো আছে, ইকোনমিক যে মিনসগুলো আছে, সেগুলোকেও এখানে কি করা যেতে পারে, প্রপার ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে এখানে জাস্টিস কিন্তু এনশিওর করা যেতে পারে। তো এগুলোর উপর তার কিন্তু জোর ছিল।
লাস্ট যে জোরটা এখানে তিনি দিয়েছিলেন বা সোর্সটার কথা তিনি বলেছিলেন সেটা হচ্ছে মোরালিটির সোর্স, মোরালিটির কথা তিনি বলেছিলেন। মোরালিটির কথা অলরেডি তোমাদেরকে আমি বলে গেলাম, সেটা হচ্ছে যে একটা সমাজে, এখানে আবার তিনি ওই প্লেটো থেকে শুরু করে অ্যারিস্টটল, হেগেল, কান্ট, গ্রিন, এই সমস্ত থিঙ্কার্সদেরকে তিনি যেমন এখানে আবার ধার করেছিলেন বা তাদের এই বক্তব্যগুলোকে তিনি এখানে কিন্তু নিয়ে এসেছিলেন। কারা কারা এরা? মোরালিটি, মোরালিটি বা নীতিশাস্ত্রের প্রসঙ্গে তিনি এখানে আমরা দেখতে পাবো যে নৈতিকতা বা নীতিশাস্ত্রের প্রসঙ্গে আমরা দেখতে পাবো প্লেটো, অ্যারিস্টটল, তারপরে আমরা দেখতে পাবো হেগেল, তারপরে আমরা দেখতে পাবো কান্ট, তারপরে আমরা দেখতে পাবো গ্রিন। এই সমস্ত চিন্তাবিদদের এখানে যারা, এরা প্রত্যেকেই মোটামুটি ভাবে বুঝে নাও, এরা প্রত্যেকে ভাববাদী থিঙ্কার। দেখো প্লেটো ভাববাদী, অ্যারিস্টটলও খানিকটা ভাববাদী, হেগেলও ভাববাদী, কান্টও ভাববাদী, গ্রিনও ভাববাদী, প্রত্যেকেই হচ্ছে কিন্তু ভাববাদী থিঙ্কার্সদের মধ্যে এরা কিন্তু কাউন্ট হয়। তো এই ভাববাদী থিঙ্কার্সদের এই যে তাদের যে নৈতিকতার উপর যে বিশেষ একটা জোর ছিল, তাদের একটা যে ফোকাস ছিল, যেখানে সমস্ত কিছু তারা সারা যুক্তির উপর নির্ভর করেনি, সেখানে কিছুটা তারা কিন্তু নিজেদের ভাবনাটাকেও চাপিয়ে দিয়েছিলেন। তোমাদের আমি কান্টের কথা দু একবার বলেছিলাম যে কান্ট শেষের দিকে কিন্তু মানে এম্পিরিসিজম এবং র্যাশনালিজমের মধ্যে তিনি একটা মেলবন্ধন ঘটানোর অবশ্যই চেষ্টা করেছিলেন। তো তাদের মধ্যে যেটা একেবারে এই সত্যতা, তো সেই সত্যতাগুলোকে সামনে নিয়ে তার একটা সিনথেসিস ঘটিয়ে আমরা এখানে দেখতে পাবো কি যে তিনি কান্টের একটা মানে আইডিয়ালিস্ট একটা থিওরি তিনি ডেভেলপ করলেন বটে, এটা আমরা জানি। আইডিয়ালিস্ট একটা থিওরি তিনি ডেভেলপ করলেন কেন? কারণ সবসময় অভিজ্ঞতার ভিত্তিতে যে সব ঠিক হবে তাও নয়, যুক্তির ভিত্তিতে যে সব ঠিক হবে তাও নয়। অনেক সময় কি হয় যে এগুলো পরিস্থিতির উপর নির্ভর করে এবং নির্ভর করে এটা ব্যক্তির উপরেও। যেহেতু এটা পরিস্থিতি এবং ব্যক্তির উপরে নির্ভর করে, কাজে এটা কিন্তু কোনো এর পারপিচুয়াল কিন্তু কিছু হতে পারে না, অর্থাৎ বা একটা কনস্ট্যান্ট কিছু হতে পারে না যেটা সবসময় সকলভাবে সমস্ত পরিস্থিতিতে সমস্ত জায়গায় সমস্ত ব্যক্তির কাছে বা ইমপার্সোনাল হিসেবে সেটা উঠে আসতে পারবে না, সেরকম কিছু হয় না। উদাহরণ একটা তোমাদের বোধহয় এরকম আমি দিয়েছিলাম, আমি বলেছিলাম যে একজন পাগল লোক মানে এখানে নৈতিকতা বলছে যে তোমার মিথ্যে কথা বলা উচিত নয়, ঠিক আছে, আর যুক্তি বলছে যে যদি যেটা যেটা সঠিক সেটা তোমাকে করতে হবে, যেটা সঠিক বলে প্রমাণিত হবে, যেটা ঠিক বলে প্রমাণিত হবে সেটাই তোমাকে করতে হবে। তাহলে মোরালিটি তোমাকে শেখাচ্ছে সত্য কথা বলতে হবে, আর অন্যদিকে যুক্তি তোমাকে শেখাচ্ছে কি যেটা সঠিক সেটাই তোমাকে করতে হবে। তাহলে একদিকে তোমার সত্যবাদী, একদিকে তুমি সত্যবাদী, অন্যদিকে তুমি যুক্তিবাদী। তাহলে সত্যবাদী আর যুক্তিবাদী দুটোর মাঝে যদি আবার কোনো সংঘর্ষ আসে, যদি কোনো ডিলেমা তৈরি হয়, তখন তুমি কোনটাকে সমর্থন করবে? তো এই ধরনের একটা সিচুয়েশন তিনি ক্রিয়েট করেছিলেন। তিনি বলেছিলেন যে ধরে নাও একটা পাগল, একজন পাগল সে কি করছে, একজন পাগল সে ছুটে আসছে, হাতে কুড়ুল নিয়ে সে ছুটে আসছে একজন, বা তলোয়ার নিয়ে ছুটে আসছে কিছু একটা, এই ধরনের একটা অস্ত্রের উদাহরণ তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন ধরো একজন ব্যক্তির পেছনে ছুটে আসে, তোমারই পেছনে ছুটে আসছে, তোমার পেছনে ছুটে আসছে, এবার তুমি গিয়ে কি করলে, তুমি গিয়ে হয়তো তুমি এসে হয়তো আমার বাড়িতে লুকিয়ে পড়লে, তুমি আমার বাড়িতে লুকিয়ে পড়লে, এবার তুমি আমাকে লুকোনোর সময় বলে দিলে যে পেছন দিকে যে লোকটি আসছে তাকে বলবেন না যে আমি আপনার বাড়িতেই লুকোলাম। আপনাকে যখন জিজ্ঞেস করবে যে লোকটিকে আমাকে দেখেছেন কিনা, তখন বলবেন যে না আমি দেখিনি। তো এই কথাটি বলে তুমি তখন কি করলে, কোথাও গিয়ে আমার বাড়ির খাটের নিচে হয়তো লুকিয়ে পড়লে, চালের বস্তার মধ্যে ঢুকে পড়লে, কিছু একটা করে তুমি গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করছো। হতেই পারে, এগুলো সব কমন পুরোনো মেথড এগুলো লুকোনোর। যাই হোক, তো তুমি চেষ্টা করছো এরকম ভাবে কি করা, নিজেকে রক্ষা করার। এবার যখন ওই লোকটি আমার কাছে আসবে, পাগল সেই লোকটি যখন আমার কাছে আসছে এবং আমাকে যখন জিজ্ঞেস করছে যে আমি তোমাকে দেখেছি কিনা, এবং আমি যদি সেখানে সত্যি কথা বলি তাহলে তোমার হয়তো প্রাণটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি এখানে কি হতে পারবো না, আমাকে যদি আইডিয়ালিস্টদের কথা শুনি তাহলে আমাকে এখানে কি হতে হবে, এখানে আমাকে কিন্তু এখানে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হলে তোমার প্রাণ যাবে। আবার যদি আমি যুক্তিবাদী হই তাহলে কি হবে, আমি যুক্তিবাদী যদি হই যে হ্যাঁ তোমার প্রাণটাকে আমি রক্ষা করার চেষ্টা করবো, তাহলে হয়তো আমি পাগলটাকে বলবো যে না আমি দেখিনি সে কোথায়। তাহলে কি হবে, আমি আবার মিথ্যেবাদী হিসেবে প্রতিপন্ন হব। তাহলে দুটোই তো ঠিক, যে আমি মিথ্যেবাদীও হতে পারবো না, আবার আমি এখানে কি হতে পারবো না, না আমি অত্যধিক বেশি যুক্তিকেও প্রয়োগ করতে পারবো না। তো আমার জন্য কোনটা ঠিক সেটা ডিপেন্ড করছে আমার অবস্থাটা কোন। পাগলের মতো আমিও যদি পাগল হই এখন, তাহলে বলবো যে ওই যে লুকিয়ে আছে, তাহলে তোমাকে গিয়ে সেখানে মেরে দেবে। আর যদি আমি একটা সুস্থ সবল মানুষ হই তাহলে আমি কি বলবো যে না আমি দেখিনি, হয়তো আমি তোমাকে বাঁচানোর জন্যই বলবো, যদি তুমি আমার শত্রু না হও তো। তো যাই হোক, এখানে আমরা কি দেখতে পাবো, আমরা এখানে দেখতে পাবো যে এখানে কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন তিনি ক্রিয়েট করার মধ্য দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটা আলটিমেটলি তাহলে কি হয়, যে ওই সিচুয়েশনের উপর অনেক সময় ডিপেন্ড করে, সময়ের উপর ডিপেন্ড করে, ব্যক্তির উপর ডিপেন্ড করে, সিচুয়েশন এবং পার্সন এটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এগুলোকে
একেবারে কমপ্লিটলি ইম্পার্সোনাল তৈরি করা যায় না। তো এটা অনেক সময় ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে যে কি ডিসিশন তুমি নেবে সেই সময়। তো এই ধরনের পরিস্থিতি যখন আসবে, ডিসিশন নেওয়াটা যখন তোমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে পড়বে, তখন তুমি কি করবে? তো তখন তিনি এখানে বলেছিলেন যে এখান থেকে বেরিয়ে একটা মধ্য রাস্তা অবলম্বন করেছিলেন, সেটা হচ্ছে যে আমাকে ভাববাদী হতে হবে। ভাববাদী এটাই যে আমার জন্য যেটা ঠিক বলে মনে হবে, আমার যুক্তিতে যেটা ঠিক বলে মনে হবে, আমি সেটাই করব। এবং সেটা কি, সেটা হচ্ছে এটাই যে আমাকে কখনো কোনো মতে আমাকে কি করা উচিত নয়, আমাকে সত্যের রাস্তা অবলম্বন করা মানে ত্যাগ করা উচিত নয়। আমাকে আমার একটা মানুষের প্রাণ বাঁচানোর যে রাস্তা, যে একটা ভাববাদী রাস্তা, সেটা কখনো ত্যাগ করা উচিত নয়। তো এইরকম ভাবে তিনি একটা কি করলেন, আলটিমেটলি কি ওই ভাববাদের উপরেই ফোকাসটা করলেন যে আমাকে তারপরও মানে সমাজ যতই খারাপ হোক না কেন, মানুষ যতই খারাপ হোক না কেন, আমার উপরে যতই কুঠারাঘাত হোক না কেন, আলটিমেটলি আমার সত্যের রাস্তা ত্যাগ করা উচিত নয়, এটাই তিনি বলে কিন্তু ফুল স্টপটা কিন্তু দেওয়ার চেষ্টা করলেন এই তর্কের মধ্যে। তো আলটিমেটলি তিনি কি বোঝানোর চেষ্টা করলেন, এই আলটিমেটলি তিনি কিন্তু এখানে আমাদের যে ভাববাদী হতে হবে তিনি এটা বোঝানোর চেষ্টা করলেন। আবার এখানে একদিকে দেখো, আবার একদিকে প্লেটোর যখন তোমাদের উদাহরণ দিয়েছিলাম তখনও তোমাদের বলেছিলাম যে প্লেটো আলটিমেটলি কি করেছিলেন। প্লেটো আলটিমেটলি একটা ভালো সমাজ ব্যবস্থা এস্টাবলিশ করার জন্য গিয়ে কিন্তু তিনি কি করলেন, ওই যারা অভিজাত ছিল তাদের উপরেই কিন্তু নির্ভর হয়ে পড়লেন। তার কারণ আলটিমেটলি কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে, তার বক্তব্য হচ্ছে সেটাই। অ্যারিস্টটলও তাই করেছিলেন। আবার এইরকমও সিচুয়েশন আসে যে তুমি অনেক কিছুই তো দেখতে পাচ্ছ না, অনেক কিছুই তো তুমি তো জানতে পারছো না, সব কিছু তো তুমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে না। তাহলে যেখানে তুমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারছো না সেখানে তুমি কি হবে? তো সেখানে তোমার যুক্তিতেও কোনো কাজ করবে না, তোমার ম্যাথামেটিক্সের ফর্মুলা কোনো কাজ কি সেখানে যদি কাজ না করে, তখন তোমাকে মনে মনে ভাবনাত্মক উপায় ধরে নিতে হবে, যেগুলো হেগেলের ডিবেটসে আমরা পড়েছিলাম। যে যদি তুমি ধরে নাও, যেমন আমরা জানি যে আমরা আজ হয়তো চাঁদ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা হয়তো বিভিন্ন মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে যাচ্ছি, আমরা হয়তো জানি যে সেখানে কিভাবে পৌঁছতে হয়, কিন্তু এটা তো শেষ নয়, এটা তো জাস্ট একটা কণা মাত্র। কারণ কণাও হবে না হয়তো, মানে একটা বিন্দুর সমানও হবে না। এত বড় একটা গ্যালাক্সি আমাদের, এবং গ্যালাক্সির মতো এরকম আরো কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে, তার কোনো ঠিক নেই। তাহলে সেগুলো কিভাবে চলছে, তাহলে ওই জায়গাতে আমাকে ভাববাদী হতে হবে। আমি যখন জানি না সেগুলো কিভাবে রান করছে, আমি যখন সেগুলোকে প্রমাণ করার জন্য আমার কাছে যখন যুক্তি নেই, তখন আমাকে ধরে নিতে হবে যে এই ছোট্ট একটা বিষয়ের বাইরেও আরো অনেক বড় একটা যখন জগৎ আছে, এবং আমার যুক্তি সেখানে যখন সীমাবদ্ধ হয়ে পড়েছে, তখন আমাকে আলটিমেটলি ভাববাদী হতে হবে যে সেখানেও হয়তো কোনো প্রাণ থাকতে পারে, সেখানেও এর থেকেও, অর্থাৎ পৃথিবীতে যাকে আমরা আরাধনা করছি এর থেকেও বড় কোনো ভগবান থাকতে পারে। অর্থাৎ বড় বলে কি, মানে ভগবান বলে অ্যাটলিস্ট হয়তো কেউ আছে যিনি হয়তো সর্বশক্তিমান, তিনি হয়তো এই সমস্ত কিছু তৈরি করেছেন। তো এই জায়গাতে আমরা কি হই না, ধীরে ধীরে ভাববাদী হয়ে পড়ি, এবং ভাববাদী হওয়াটা প্রত্যেকের জন্য এই কারণ বাধ্যতামূলক। তো এইরকম ভাবেই তা আমরা দেখতে পাবো কি যে তারা ঈশ্বরের যে রোল সেটা কিন্তু টেনে নিয়ে এসেছেন। হেগেল দেখবে এরকম ভাবেই ঈশ্বরের রোলটাকে টেনে নিয়ে এসেছেন, মানে খুব চালাকির সঙ্গে এরকম ভাবে তিনি যুক্তি দিয়ে প্রমাণ করে ঈশ্বরের রোলটাকে টেনে নিয়ে এসেছেন। যে তুমি যতই যুক্তির প্রয়োগ করো না কেন, সেই যুক্তির একটা লিমিটেশন আছে, এরপরে তুমি আর এগোতে পারবে না, এবং তোমাকে গিয়ে কোথাও না কোথাও ভাববাদী হতেই হবে। ঠিক একই রকম ভাবে এই যে এটা একটা উদাহরণ নিতে পারি যে একটা গ্যালাক্সি পর্যন্ত আমরা হয়তো সেখানে 2-4টে প্ল্যানেটকে জানি, তার বাইরেও তো আরো লক্ষ কোটি গ্যালাক্সি আছে। সেই গ্যালাক্সিতে হয়তো লক্ষ কোটি প্ল্যানেট আছে এইরকম। তো সেগুলোতে আমরা যখন পৌঁছতে পারছি না, তখন ধরেই নিতে হবে সেগুলোকে তৈরি করার জন্য হয়তো একটা সর্বশক্তিমান একটা হয়তো পাওয়ার কোথাও কিছু একটা কাজ করছে, যেটাকে আমরা সুপার ন্যাচারাল পাওয়ার বলছি। তো আলটিমেটলি এখানে তোমাকে কি হতে হচ্ছে, ভাববাদী রাস্তা অবলম্বন করতে হচ্ছে। তো বিভিন্ন থিঙ্কার যারা এখানে এই যে আলোচনাটা করেছেন, যাদের নাম এখানে তিনি মেনশন করেছেন, এরা প্রত্যেকেই ভাববাদী থিঙ্কার্স, আইডিয়ালিস্ট থিঙ্কার্স, প্রত্যেকেই এরকম ভাবে ভাবনার জায়গাটিকে কিন্তু স্ট্যাবলিশ করার চেষ্টা করেছেন। এবং আলটিমেটলি তারা যেটা করেছেন সেটা হচ্ছে কি, যে মোরালিটিকে সামনে রেখে তোমাকে এগোতে হবে। গ্রিনের কথাও তোমাদের একাধিকবার বলেছি যে ব্যক্তির সঙ্গে যখন সমাজের ডিবেটের প্রসঙ্গ আসছে, যে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের যখন ডিবেটের প্রসঙ্গ আসছে, তখন তিনি মধ্য একটা রাস্তা অবলম্বন করলেন, সেটা হচ্ছে সমাজ। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে একটা মাঝের রাস্তা বারবারই অবলম্বন করে এরা কি করেছেন, একটা ভাববাদী বিষয়গুলোকে কিন্তু জায়গা দিয়েছেন, এবং এটা বাস্তবিক একটা যে রূপ সেটাও কিন্তু তারা প্রমাণিত করার চেষ্টা করেছেন। তো মোরালিটির জায়গাটিকেও তিনি কিন্তু এখানে কিন্তু কি করার চেষ্টা করেছেন, এখানে তার নিজের জাস্টিসের সোর্স হিসেবে কিন্তু ইন্ডিকেট করেছেন যে জাস্টিস কোথাও গিয়ে একটা কিন্তু না, নৈতিকতার জায়গায় তোমাকে ভরসা রাখতে হবে, নীতি নৈতিকতায় ভরসা রাখতে হবে। কারণ সবসময় তুমি রুলস রেগুলেশনস তৈরি করে, যুক্তির উপর নির্ভর করে রুলস রেগুলেশনস তৈরি করে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না, কখনো পারবে না তুমি। মানে আমি যদি বলি আজকে যে আজকে 100 টাকা আছে, 100 টাকাটা আমি তোমাদের 100 জনকে ভাগ করে দেবো, তাহলে প্রত্যেকে হয়তো 1 টাকা করে পাবে, কিন্তু এখানেও কিন্তু অন্যায়টা থেকে যাবে। তারপরেও তোমরা হয়তো বলবে যে কেমন করে অন্যায়,
আমরা 100 জন 100 টাকাই তো পেয়েছি, 1 টাকা করেই পেয়েছি, এটা তো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে না? ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে হয়তো তোমার প্রসঙ্গে, এই কারণে তোমার মনে হচ্ছে এটা কেন অন্যায়, কিন্তু বাকি যার হয়তো একটুখানি খিদেটা বেশি পায়, যার 1 টাকাতে পেটটা ভরবে না, তার জন্য সেটা অন্যায়, তার জন্য সেটা অন্যায়। তো স্বাভাবিকভাবে এই ধরনের একটা প্রিন্সিপালস তোমাকে কিন্তু অ্যাডপ্ট করতেই হবে। সেটা কি, যে সেটা হচ্ছে কিন্তু এই প্রসঙ্গে এইখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের প্রসঙ্গ আসে, আমি আসবো সেখানে। এইরকম ভাবে কি হয় না, জাস্টিস এখানে এনশিওর করার জন্য তোমাকে আলটিমেটলি কি করতে হবে না, তোমাকে নিজের থেকে একটা ডিসিশন নিতে হবে। রাষ্ট্রকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্র নিজের থেকে গার্জিয়ানশিপের রোল প্লে করবে, নীতি নৈতিকতার নিয়ম কানুন সে নিজে তৈরি করবে, যে কার জন্য কোনটা ভালো হবে, কোনটা ঠিক হবে, কোনটা মন্দ হবে, কোনটা অন্যায় হবে, কোনটা উচিত হবে, এগুলো সেই রাষ্ট্র ডিসাইড করবে, কারণ তার একটা অভিভাবকত্ব সুলভ একটা আচরণ আছে, বা তার একটা এই ধরনের একটা কি আছে, রোল আছে, বা তার এই ধরনের কিছু কোয়ালিটিস আছে, তো তাকেই এটা করতে হবে। তো আলটিমেটলি সে ডিসাইড করে দেবে যে নীতি কি হবে, কোন নীতিতে ডিস্ট্রিবিউট করা হবে। জেনারেল প্রিন্সিপালে ডিসাইড করা হবে যে 1 টাকা করে সবাই পাবে, নাকি কমপ্লেক্স কোনো প্রসেসকে অ্যাডপ্ট করা হবে, যেটাকে আমরা অ্যাফার্মেটিভ অ্যাকশনস বলে থাকি, যেটাকে আরো অনেক নামে সেটাকে ডাকা হয়ে থাকে। তো এই কারণে আমরা দেখতে পাবো কি, এই কারণে আমাদের কোথাও গিয়ে কিন্তু নৈতিকতার জায়গায় ফোকাস করতে হচ্ছে, নীতি নৈতিকতা। যখন আমি ইকুয়ালি তোমাদেরকে 1 টাকা দিয়ে যখন সন্তুষ্ট করতে পারছি না কিছু জনকে, তখনই আমাকে কি হতে হচ্ছে, আমাকে তখন না নৈতিক মানুষ হতে হচ্ছে সেটাকে ডিস্ট্রিবিউট করার জন্য। আমাকে নৈতিক মানুষ হতে হচ্ছে, যে কার জন্য কোন নীতিটা অ্যাডপ্ট করলে ঠিক হবে সেটা আমাকে ডিসাইড করতে হচ্ছে। তো এইরকম ভাবে কি আসে না, থার্ড পার্টির একটা রোল কিন্তু চলে আসে। তো কেউ এটা দেখবে স্টেটকে এখানে গুরুত্ব দিয়েছে এইভাবে, যেমন হেগেলি করেছে, যে প্রথমে তিনি ঈশ্বরের রোলটাকে এইভাবে দাঁড় করালেন, করিয়ে তিনি সেটা আবার স্টেটের উপরেই অর্পণ করলেন। তিনি বললেন স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ, স্টেটকে তিনি এখানে সর্বশক্তিমান বানিয়ে দিলেন, এইরকম ভাবে তিনি করেছেন। তো ঈশ্বরের সমান পজিশনে এখানে তিনি রাষ্ট্রকে বসিয়ে দিয়েছেন। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি, যে থার্ড পার্টির যখন তারা জন্ম দিয়েছে বারে বারে, যে দুটো ডিফারেন্ট আইডিয়ার মধ্যে যখন ডিবেট হচ্ছে, বা এলিমেন্টসের মধ্যে যখন ডিবেট হচ্ছে, তখন থার্ড পার্টি একটা তারা জেনারেট করেছে, এবং করতে গিয়ে বারে বারে এই ধরনের মোরাল জায়গাগুলোকে তারা এস্টাবলিশ করেছে। তো প্রত্যেকের মধ্যে কমননেসটা হচ্ছে সেটা হচ্ছে মোরালিটি। প্রত্যেকের মধ্যে কমননেস, মোরালিটির একটা জায়গা তারা কিন্তু এস্টাবলিশ করেছে। তো এগুলোকেও তিনি বলেছেন, যেটার মধ্যে থেকেও কিন্তু জাস্টিস এনশিওর হতে পারে, মোরালিটির ভিত্তিতেও কিন্তু এখানে জাস্টিস এনশিওর হতে পারে। তো এটাকেও তিনি কিন্তু ন্যায় বিচারের একটা সোর্স হিসেবে নিয়েছেন, যে নৈতিকতা, নীতি নৈতিকতা বা নীতিশাস্ত্র ডিসাইড করে দেবে জাস্টিস কিভাবে আসবে। তো এই মোরালিটির উপর তার এই কারণে কিন্তু জোর ছিল। যাই হোক, 4টি বিষয়কে আমরা এখানে দেখে নিলাম, রিলিজিয়ন, নেচার, ইকোনমি অ্যান্ড মোরালিটি। এই 4টি বিষয়ের উপর তিনি কিন্তু জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন 4টি হচ্ছে সোর্স, এটা যেখান থেকে ন্যায় বিচার প্রডিউস হয়, যেখান থেকে ন্যায় বিচারের কিন্তু অরিজিনেশন হয় বলা যেতে পারে, যে এর অরিজিনটা হয়, উৎপত্তিটা হয়। এই কথাগুলো তিনি এখানে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছিলেন। এরপরে যদি তোমরা একটুখানি ফোকাস করার চেষ্টা করো ন্যায় বিচারের যেগুলো ফর্মস আছে, সেই ফর্মসগুলোর দিকে, সেগুলো কি কি? ন্যায় বিচারের ফর্মস অফ জাস্টিস বলতে পারো। ফর্মস অফ জাস্টিসের প্রসঙ্গে যদি তোমরা এবার চলে আসো, ডিফারেন্ট ফর্মস অফ জাস্টিস। তো সেই ফর্মসগুলোর মধ্যে আমরা মোটামুটি এটাকেও দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে কি, যে এর একটা নেচারের পার্সপেক্টিভ থেকে এটাকে ডিভাইড করা যেতে পারে, ক্যান বি ডিভাইডেড ইনটু, এটা ভালো করে লিখে দিই, ক্যান বি ডিভাইডেড ফ্রম হবে। ট্রু পার্সপেক্টিভস কি কি? একটা হচ্ছে এখানে আমরা বলতে পারি নেচার, একটা বলতে পারি নেচার মানে প্রকৃতির কথা বলছে, ঠিক আছে। আর একটা কি হতে পারে, আর একটা এখানে হতে পারে সেটা হচ্ছে যে এর মেথড অফ ইমপ্লিমেন্টেশন বলতে পারে, ইমপ্লিমেন্টেশন কোথায়, মেথড অফ ইমপ্লিমেন্টেশন।
নেচার এবং মেথড অফ ইমপ্লিমেন্টেশন এই দুটো দিক থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারি, এটাকে আমরা ক্লাসিফিকেশনসটা করতে পারি। নেচারের প্রসঙ্গে যদি আসো তাহলে এটাতেও আবার তোমরা দেখবে এর নেচার, প্রকৃতির প্রসঙ্গে যদি আসো তাহলে প্রকৃতির প্রসঙ্গে তোমরা দেখতে পাবে মোটামুটিভাবে দু ধরনের হয়। কি কি? একটা হচ্ছে বন্টনমূলক, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। এগুলো তোমাদের সবই বলেছি, যেহেতু ডিটেলসে যাব না, শুধু এগুলো শুনে নাও গল্পগুলো। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস অ্যান্ড হচ্ছে আর একটা কি, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আর একটা হচ্ছে কারেক্টিভ জাস্টিস। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এন্ড কারেক্টিভ জাস্টিস নেচারের পার্সপেক্টিভ থেকে এখানে আমরা এটাকে যদি ডিফাইন করি তাহলে দেখতে পাবো যে দুটো এর ক্লাসিফিকেশন হতে পারে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আর একটা হচ্ছে কারেক্টিভ জাস্টিস। যে প্রকৃতিটা কিরকম, প্রকৃতিটা হচ্ছে বন্টন করতে চায়। প্রকৃতিটা কি? প্রকৃতিটা হচ্ছে সে বন্টন করতে চায়। বন্টন মানে হচ্ছে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে বন্টন করতে হবে। তাহলে বন্টনটা আমরা এখানে দেখতে পাবো কি একটা, তার একটা কিন্তু প্রকৃতি বন্টন করতে চায়। অর্থাৎ কোনগুলো বন্টন করতে না, যেগুলো মানুষ অর্জন করেছে, যেগুলো মানুষ অর্জন করেছে, যেগুলো মানুষ উপভোগ করবে, অর্জন করা বিষয়গুলো উপভোগ করে সে নিজের হয়তো সেখানে সেখানে জীবন ধারণ করবে, সে তার নিজের হয়তো উন্নতি করবে। তো সেই সমস্ত বিষয়গুলোর কথা বলা হচ্ছে। তো সেগুলো সেখানে কি কি হতে পারে? সেগুলো তার হতে পারে সম্মান, সেগুলো তার হতে পারে সেবা, তার বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন পোস্ট পজিশন, এগুলো হতে পারে। তাহলে এগুলোকে কি করতে হবে? এগুলোকে আমরা দেখতে পাবো যে প্রপার ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে এই ডিস্ট্রিবিউশনের একটা নেচার আমরা কিন্তু এই জাস্টিসের মধ্যে সবসময় দেখতে পাই, যে ডিস্ট্রিবিউশনের একটা নেচার। এবং সেই ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা খুব ভালো একটা মেথড হচ্ছে, বা বলতে পারো একটা যে মেথডও বলা যেতে পারে এটাকে, এর মধ্যে যেটা আমরা খুব ভালো খুঁজে পাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রপোর্শনাল ইকুয়ালিটি কনসেপ্ট। প্রপোর্শনাল ইকুয়ালিটি, প্রপোর্শনাল, PROPOR ইকুয়ালিটি, EQA, প্রপোর্শনাল ইকুয়ালিটির কনসেপ্ট। প্রপোর্শনাল ইকুয়ালিটি কনসেপ্টটা কি? যে আনুপাতিক হারে বা সমানুপাতিক বলতে পারো, আনুপাতিক হারে এখানে কি করতে হবে? অনুপাতে, যেটাকে বলি অনুপাতে, এখানে কিন্তু সমতা বিলং করতে হবে। যেটা তোমাদেরকে বললাম, যেটা তোমাদেরকে উদাহরণটা দিলাম, যে তোমার বেশি খিদে পায় তাই তোমাকে 1 টাকা দিলে হবে না, তোমাকে হয়তো 1.5 টাকা দিতে হবে। তাহলে বাকি টাকাটা কোথা থেকে আসবে? 50 পয়সাটা। বাকি 50 পয়সা হয়তো এখানে আমাদেরকে কি করতে হবে? 5 জনের কাছ থেকে, যাদের খিদেটা কম, তাদের কাছ থেকে এখানে হয়তো 10 পয়সা 10 পয়সা 10 পয়সা করে হয়তো নিতে হবে। অর্থাৎ তাদের ভাগে তারা 1 টাকা পাবে না, তারা 90 পয়সা করে পাবে। তারা 90 পয়সা পেলে তুমি গিয়ে সেখানে কি পাবে না, 1.5 টাকা পাবে, যেটা দিয়ে তুমি তোমার খিদেটা হয়তো মেটাতে পারবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে ওই খিদের চাহিদার দিক থেকে এটা করা হলো। কিন্তু ডেমোক্রেসিটা কিভাবে করা হয়? ডেমোক্রেসিটা করা হয় যার যত বেশি সংখ্যা আছে সেই সংখ্যার অনুপাতে তাকে এটা দেওয়া হয়। যেমন দেখবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, নিশ্চয়ই শব্দটা তোমরা শুনেছো, যেটা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের সময় ব্যবহার হয়, তাই না? বা রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রেও এটা কিন্তু ব্যবহার হয়, তোমরা এগুলো জানো। তো সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের তার নিজেদের যতটা চাহিদা আছে সেই চাহিদা অনুসারে তাকে দেওয়া। যার এখানে 10 জন মেম্বার আছে তাকে যতটা দেওয়া হবে, যার এখানে 5 জন মেম্বার আছে তাকে ততটা দেওয়া হবে না, তাকে কম দেওয়া হবে তুলনায়। ঠিক আছে, তাকে কম দেওয়া হবে কেন? তার কারণ তার সংখ্যাটা খুব কম। কিন্তু তারও কিন্তু থাকবে, এমন নয় যে তার সেখানে থাকবে না, তারও প্রতিনিধিত্ব থাকবে, তারও প্রতিনিধিত্ব থাকতে হবে। তো প্রত্যেকের এখানে কিন্তু প্রতিনিধিত্ব থাকবে, তো আনুপাতিক হারে সে কিন্তু প্রতিনিধিত্ব পাবে। এটা কিন্তু একটা সাধারণ বিষয়। ঠিক আছে, যদিও এটাকে টুকরো 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 করা যায় না, মানে কতটা মৌলিক তুমি করতে পারো। তো যখন তুমি করতে পারবে না তখনই তোমাকে মোরাল প্রিন্সিপালসটা অ্যাডপ্ট করতেই হবে। যেমন অনেক ছোট ছোট পলিটিক্যাল পার্টিস আছে, তাদের 1 জন 2 জন করে মেম্বার্স আছে। তো তাদের কি এখন ভোটের অধিকার থাকবে না? ভোটের অধিকার থাকলেও তাদের সেই ভোটের অধিকারটা আলাদাভাবে থাকে না, তখন অন্য কোনো আরো ছোট কোনো গ্রুপের সঙ্গে তাদেরকে মার্জ করে দেওয়া হয়। মার্চ করে দিয়ে তাদের একটা ভোট সেখানে কিন্তু ডিসাইড করা হয়। যেমন বামপন্থীদের দেখবেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নিশ্চয়ই শুনেছো তোমরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমন রাজ্যসভার তিনি সদস্য, যখন রাজ্যসভার তিনি সদস্য হচ্ছেন তখন আমরা দেখতে পাবো বামপন্থীদের যে ভোট, সেই ভোটে তিনি সেখানে পৌঁছতে পারছেন না। তখন টিএমসির কিছু ভোট যেটা বেঁচে ছিল সেই ভোটে তিনি কিন্তু সেখানে পৌঁছতে পারছেন, ঠিক আছে, সমর্থন পেয়ে। তো এইরকম ভাবে টিএমসি না হয়ে যদি কোনো ছোট পলিটিক্যাল পার্টি হতো তখন তার হাতটা তাকে ধরতে হতো। তো এখানে যতই তুমি এখানে টুকরো টুকরো করো না কেন, কোথাও গিয়ে তোমাকে মোরালিটির হাতটা ধরতে হবে। যাই হোক, সেটা আলাদা আর একটা পার্ট, বাট এটা মাথায় রাখো, এটা প্রপোর্শনাল ইকুয়ালিটির কথা এখানে কিন্তু বলা হয়েছে। বলো কি বলছো ময়ূরী? স্যার এখানে ভাগটা বুঝতে পারলাম না, নেচারের পর ডিস্ট্রিবিউটিভ জাস্টিসকে আবার দুভাগে ভাগ করলেন? না না না, প্রপোর্শনাল ইকুয়ালিটি, একে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসকে আমি ভাগ করিনি, আর ডিস্ট্রিবিউটিভ জাস্টিসকে আমি আর ভাগ করিনি।
তাহলে নেচারের দুটো ভাগ হলো, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আর একটা হচ্ছে কারেক্টিভ জাস্টিস, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে প্রপোর্শনাল ইকুয়ালিটিটা কার ভেতরে আসবে? ওই কারেক্টিভ জাস্টিসের সঙ্গেই হবে? না, প্রপোর্শনাল ইকুয়ালিটি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের মধ্যে। যে প্রপোর্শনাল একটা মেথড আর কি, আনুপাতিক হারে তুমি বন্টন করো, আনুপাতিক হারে বন্টন করো, এটা একটা মেথড। এটা এর নেচারের মধ্যে আমরা এটা পাই খুঁজে, যে এর নেচারটা হচ্ছে কি, এর নেচারটা হচ্ছে যে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন করে, বুঝতে পেরেছো? আনুপাতিক হারে বন্টন করে। তো এর একটা নেচার, মানে এটা একটা তার প্রকৃতি, এটা আমরা দেখতে পাই, বুঝতে পেরেছো না পারোনি? স্যার আমি ঠিক বুঝতে পারলাম না, ভাবটা ঠিক আমার মাথায় ঢুকছে না। কঠিনভাবে নিও না, সাধারণভাবে না। কথা হচ্ছে তিনি এখানে বলেছেন যে আমরা যদি এর আকারগুলো দেখি, ধরনগুলো দেখি, জাস্টিসের ধরন, তাহলে জাস্টিসের ধরনগুলো কি? তিনি বলছেন জাস্টিসের ধরনকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কিভাবে? একটা প্রকৃতির একটা ধরন দেখতে পাই আমরা, একটা প্রকৃতি আছে এর মধ্যে, আর একটা মেথড আছে, অর্থাৎ দেখতে বাইরে থেকে যেটা যেমন একরকম হতে পারে, আর একটা ও কাজ হতে পারে। ধরে নাও যে জাস্টিস নামে কোনো একজন ব্যক্তি তোমাদের মধ্যে এক্সিস্ট করে, ধরো তোমারই নাম জাস্টিস, তাহলে তোমার যে আকৃতিটা, তোমার মধ্যে যে চালচলনগুলো, তোমার যে প্রকৃতিটা, ওটাকেই প্রকৃতি বলা হচ্ছে, চালচলনগুলো। তো সেটাকে আমি আবার এখানে কি করতে পারি, এখানে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আর একটা হচ্ছে কারেক্টিভ জাস্টিস। ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটা কি? যে তোমার মধ্যে এই ধরনের আমি হয়তো বিশেষত্ব দেখতে পাই যে তুমি হচ্ছে কি আনুপাতিকভাবে তুমি একটা আনুপাতিক ফর্মুলা তোমার মধ্যে আছে, যে তুমি ডিস্ট্রিবিউশনের কথা বলো, ডিস্ট্রিবিউশনসের মধ্য দিয়ে তুমি হয়তো তোমার কাজটাকে, তোমার তোমার যে যে কনস্ট্রাকশন, সেটাকে হয়তো তুমি হয়তো মেনটেন করো। তো সেখানে তুমি প্রপোর্শনাল ইকুয়ালিটির কনসেপ্টটাকে ফলো করো। বোঝাতে পারলাম না এখনো? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে কি, এটা হচ্ছে, এটা গেল একটা কি ইনার, এটা হচ্ছে আউটার আউটলুক। ইনার আউটলুকটা কি? ইনার আউটলুকটা হচ্ছে, বা সরি এটাই আগে শেষ করি, কারেক্টিভটা আছে। কারেক্টিভের মধ্যে আমরা কি দেখতে পাই? কারেক্টিভের মধ্যে দেখতে পাই আমরা যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসকেই এখানে যাতে প্রপারলি ডিস্ট্রিবিউট, মানে অ্যাপ্লিকেবল করা যায়, তার জন্য যে এখানে যে মেথড, সেটা হচ্ছে কারেক্টিভ জাস্টিস। কারেক্টিভ জাস্টিসটা কি? কারেক্টিভ জাস্টিসটা হচ্ছে এখানেই যে এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটাকে যাতে প্রপারলি এখানে ফাংশনাল করানো যেতে পারে, এবং কোনো বাধা বিঘ্ন যদি জানো তার সামনে না আসে, সেই কারণে কারেক্টিভ জাস্টিসের মেজার্সটা এখানে কিন্তু কাজে লাগানো হয়। অর্থাৎ এই যখন আমরা জাস্টিসের নেচার নিয়ে আলোচনা করছি, যে নেচারটা কেমন, প্রকৃতিটা কেমন, প্রকৃতিটা হচ্ছে সে সবসময় নিজেকে সংশোধন করে নেয়, এটা তার প্রকৃতি, এটা তার আচরণ, প্রকৃতি বা আচরণ। তার আচরণটা কি? জাস্টিসের আচরণটা হচ্ছে, জাস্টিস এক তো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, আর দ্বিতীয় হচ্ছে যে সে বন্টনমূলক, আর দ্বিতীয় হচ্ছে যে সবসময় নিজেকে সংশোধন করে। যখনই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো বাধা আসে, তখন সে নিজেকে কি করে না, সে নিজেকে সংশোধন করে নেয়। তো কারেক্টিভ জাস্টিস, এই কথাটি তিনি এখানে বলেছেন। তাহলে জাস্টিসের মধ্যে এই দুটো বেসিক আমরা নেচার কিন্তু আমরা দেখতে পাই, নেচারের দুটো ফর্ম আমরা কিন্তু দেখতে পাবো। বোঝা গেল? বা নেচারের মধ্যেই দুটো আর কি তার বিশেষত্ব দেখতে পাবো, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের বিশেষত্ব, একটা হচ্ছে কারেক্টিভ জাস্টিসের বিশেষত্ব। ক্লিয়ার এতটা ময়ূরী? হ্যাঁ স্যার ঠিক আছে। আমি এটা ভাব ভেবেছিলাম প্রথমে, এটা যে মানে ওর ক্যারেক্টারিস্টিক, ওটা বুঝতে পারিনি। না না, দ্বিতীয় এখানে চলে আসো। দ্বিতীয় হচ্ছে মেথড অফ ইমপ্লিমেন্টেশন। মেথড অফ ইমপ্লিমেন্টেশন, মেথড অফ ইমপ্লিমেন্টেশনে চলে আসো। মেথড অফ ইমপ্লিমেন্টেশনে তোমরা কি পাবো? মেথড অফ ইমপ্লিমেন্টেশন যে কিভাবে এটা কাজ করে, কিভাবে এটা ফাংশনাল হয়, কাজ করার পদ্ধতিটা এর কেমন, যে যখন বন্টন করে তখন কোন পদ্ধতিতে বন্টন করে। এর পদ্ধতিটা হচ্ছে প্রসিডিউরাল, যেটাকে বলা হয় প্রসিডিউরাল জাস্টিস, যেটাকে বলা হয়। একটা একটা প্রসিডিউরাল মানে হচ্ছে কি একটা পদ্ধতি, একটা কত ন্যায়, মানে নামটাই হচ্ছে এর পদ্ধতি। তো যে মেথডটা সে অবলম্বন করে, যখন সে কাজ করে, তখন আমরা দেখতে পাবো কি, যে যখন সে ডিস্ট্রিবিউট করতে চাইছে, তো তখন কাজ করার মধ্যে আমরা দেখতে পাবো কি একটা প্রসেসকে মেনটেন করে সেখানে ডিস্ট্রিবিউট করে, অর্থাৎ প্রসিডিউরাল বলা হচ্ছে। এটাকে আবার প্রসিডিউরাল জাস্টিস বলা হয়, প্রসিডিউরাল জাস্টিস বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট এখানে কি করার চেষ্টা করে, সে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে। তো এই প্রসিডিউরাল জাস্টিস যখন তৈরি হয়েছে, তখন অনেকটা বেশি এটা ইন্ডিভিজুয়ালিস্টিক হয়েছে, অর্থাৎ লিবারাল পার্সপেক্টিভ থেকে করা হয়েছে। ইন্ডিভিজুয়ালিস্টিক করা হয়েছে এটাকে, অর্থাৎ লিবারাল বলতে পারো অনেকটা, অনেকটা না, লিবারালি। এটা LIS, এটাকে লিবারাল বলতে পারো। অর্থাৎ প্রসিডিউরাল যখন জাস্টিসের কথা বলছে, যে যখন সে কাজ করে, তার কাজের মধ্যে কি দেখতে পাই, যে জাস্টিস যখন কাজ করে, তখন আমরা দেখতে পাবো মডার্ন পিরিয়ডের সমস্ত জাস্টিসগুলোর মধ্যে একটা বেসিক আইডিয়া হচ্ছে সেটা,
যে সে কি করে না, সে কিন্তু লিবারালিজমের বেসিক ফর্মুলাগুলোকে ফলো করে। অর্থাৎ এক প্রকার আমরা দেখতে পাবো যে সেখানে কি করা হয়, সেখানে ব্যক্তিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যক্তির জন্য যেটা ভালো হবে সেটা ব্যক্তি নিজে ডিসাইড করবে, ইন্ডিভিজুয়ালসের জন্য যেটা ভালো হবে ইন্ডিভিজুয়াল নিজে ডিসাইড করবে, তার জন্য কোনটা মন্দ হবে সে সেটা নিজে ডিসাইড করবে, তার জন্য কোনটা উচিত হবে সে নিজে ডিসাইড করবে, তাকে কি করা উচিত সেটা সে নিজে ডিসাইড করবে। তো প্রসিডিউরাল মেথড সে এখানে কিন্তু অবলম্বন করে। অর্থাৎ মডার্ন পিরিয়ডে যখন জাস্টিসের কথা বলছি তখন তার যে ইমপ্লিমেন্টেশন প্রসেস, সেই প্রসেসে আমরা দেখতে পাবো কি সেই প্রসেসে সে তখন লিবারালিজমসকে ফলো করে, সে লিবারালিজমসকে ফলো করে এবং সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসকে এখানে স্বাধীনভাবে সে ছেড়ে দিয়েছে এবং বলেছে তার যা চাহিদা আছে সে নিজের মতো করে সে নিজে পূরণ করে নেবে। এটাতে কোনো রকমের স্টেটের ইন্টারভেনশনের আর প্রয়োজন নেই বা কোনো থার্ড পার্টির ইন্টারভেনশনের প্রয়োজন নেই। তো যখন আমরা এর প্রয়োগের কথা বলছি, জাস্টিসের প্রয়োগের যখন কথা বলছি, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে একটা প্রয়োগ হচ্ছে এইরকম যে সেই প্রসিডিউরাল জাস্টিসকে ফলো করে, যেখানে কি আছে লিবারাল একটা পার্সপেক্টিভ আছে, যে এখানে ইন্ডিভিজুয়ালসকে স্বাধীন হিসেবে কনসিডার করা হয় এবং এটা ভাবা হয় যে সে তার নিজের ভালো মন্দ ডিসাইড করার জন্য সে যোগ্য। এখানে স্টেট বা অন্য কোনো থার্ড পার্টির কোনো অর্গানাইজেশনসের তার এখানে কিন্তু এখানে কি করা উচিত নয় না, তাকে তার হয়ে এখানে কোনো তার হয়ে কোনো কি বলবো যে তাকে সাহায্য করা উচিত নয়। সহজ ভাষায় যদি বলো যে তাকে কোনো রকমভাবে সাহায্য করা উচিত নয়, তাকে কোনো রকমভাবে বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া কিন্তু উচিত নয়। তো যেগুলো আমরা লিবারালিজম পড়তে গিয়ে পড়েছি সমস্ত প্রিন্সিপালসগুলোকে এখানে জুড়ে দাও। তো মেথড অফ ইমপ্লিমেন্টেশন যখন আমরা পড়ছি তখন একটা পদ্ধতিগত আমরা একটা ন্যায় বিচারের একটা প্রসঙ্গ পাই, যেখানে যেটা লিবারালিজমের উপর বেস করে তৈরি হয়েছে এবং যেখানে আমরা কি পাই, উদারবাদী একটা ভাবনা পাই, যেখানে প্রত্যেকটা ব্যক্তিকে স্বাধীন হিসেবে কনসিডার করা হয়েছে। এটা আমরা এখানেই দেখতে পাবো। সেকেন্ড যে এখানে এটারও একটা সেকেন্ড ফর্ম আছে, সেটা হচ্ছে কি, এটার ফর্মটা হচ্ছে এই রকমের। দ্বিতীয় যে ফর্মটা এর আছে সেটা হচ্ছে, দ্বিতীয় যে নামটা আছে সেটা হচ্ছে যে সোশ্যাল জাস্টিস। এর পদ্ধতিটা কি রকম, এই পদ্ধতিটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস কি বলা হয়, এটা সামাজিক একটা কি ন্যায় বিচারের একটা রাস্তা অবলম্বন করে। একটা পদ্ধতি হচ্ছে কি, একটা পদ্ধতি হচ্ছে লিবারালিস্টিক, আর একটা পদ্ধতিকে আমরা কি বলতে পারি সোশ্যাল জাস্টিস, যেটাকে অনেকটা বলা যেতে পারে যে সোশ্যালিস্টিকও, অনেকটা সোশ্যালিস্ট। যদিও এখন সোশ্যাল জাস্টিসের কনসেপ্টগুলো লিবারালিজম যেটাকে বলা হয় যে শোষণ করে নিয়েছে, নিজেই এগুলো এখন সে উপভোগ করে, নিজেই এখন এগুলো সব করে। বাট এগুলো শুরুর দিকে দেখবো সোশ্যাল জাস্টিসের যখন কথা বলা হচ্ছিল তখন একবারে সোসাইটির রোলটাকে এখানে সামনে নিয়ে আসা হচ্ছিল, যে সব কিছু সোসাইটি করবে বা স্টেট করবে। অর্থাৎ ব্যক্তির যা চাহিদা আছে, তার যে এখানে নিডস আছে, সেই নিডসগুলো কি করবে না, তাকে কেউ পূরণ করিয়ে দেবে। সে নিজে করতে পারে না, তার কারণ কারণ কোথাও গিয়ে তার এখানে কি হয়, সে পিছিয়ে পড়ে, কোথাও গিয়ে সেখানে সে কি হয় না শোষণের শিকার হয়, কোথাও গিয়ে সেখানে তাকে মানে আঘাত করা হয়। বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা দেখতে পাই কি যে একজন বিভিন্ন রকম কারণে একজন হচ্ছে ইন্ডিভিজুয়ালস সে কিন্তু পিছিয়ে পড়ে। যখন সে পিছিয়ে পড়ে তখন তার জন্য তাকে উপর দিকে তুলে নিয়ে আসার জন্য তখন কিন্তু কি করা দরকার না, এই ধরনের কতগুলো মাপকাঠি নেওয়া দরকার, কতগুলো রাস্তা অবলম্বন করা দরকার, যেগুলোর মধ্যে দিয়ে কি হতে পারে না সমাজের ওই পিছিয়ে পড়া মানুষদের হয়তো উন্নতি হতে পারে। তো যেটাকে বলা হয় সোশ্যাল জাস্টিসের কনসেপ্ট। তো এখানে একটা পদ্ধতি আমরা দেখতে পাবো, ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল ছেড়ে দাও, যেটাকে প্রসিডিউরাল বলছে, আর একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, যেখানে কি থাকবে বা এখানে একটা স্টেটের একটা বড় ইন্টারফেয়ারেন্স থাকবে। তো এই দুটো আমরা কি দেখতে পাবো, যখন জাস্টিস এনশিওর করা হয়, জাস্টিস যখন সত্যি প্রয়োগযোগ্য হয়, তখন জাস্টিস এই দুটো ভাবে প্রয়োগযোগ্য হয়। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল তার জন্য যেটা ভালো হবে, তার জন্য যেটা ন্যায় হবে বলে মনে করছে সে, তো সে সেটা নিজে ডিসাইড করে নেবে, ওখানে কারো ইন্টারফেয়ার করার দরকার নেই। স্টেটের তো নয়, স্টেটকেই এখানে মূলত বাধা দিয়েছে। আর অন্যটা হচ্ছে যে না, তারা সবকিছু করতে পারে না। অন্যটা যেটা সোশ্যাল জাস্টিস, তারা বলছে যে না, ইন্ডিভিজুয়াল সবকিছু করতে পারে না, তার একটা লিমিটেশনস আছে, এবং কিছু মানুষ অত্যধিক বেশি ভালো কিছু করতে পারে বলে তারা অনেকটা বেশি উন্নতি করে ফেলে, বাকিরা অনেকটা পিছিয়ে পড়ে থাকে। তো আলটিমেটলি তারা এরকম ভাবে কি হয় না, ক্ষমতার নিচে তারা কিন্তু পদপিষ্ট হয়, ক্ষমতার পায়ে তারা কিন্তু বলা যেতে পারে পদপিষ্ট হয়। তো ফলে এদেরকে রক্ষা করা দরকার। তো তখন তারা বলার চেষ্টা করে সোশ্যাল জাস্টিস এনশিওর করো। তো সেখানেই দেখবে আম্বেদকরের মতো ব্যক্তিদের রোলটা হয়তো উঠে আসে, উঠে আসে। আম্বেদকরের মতো ব্যক্তিরা তখন এসে বলার চেষ্টা করে যে জাস্টিস যদি এনশিওর করতে হয় তাহলে এর পদ্ধতিটা হবে সোশ্যাল জাস্টিসের পদ্ধতি, সামাজিক ন্যায়ের পদ্ধতি এখানে অবলম্বন করতে হবে। তো সামাজিক ন্যায়ের পদ্ধতিতে কি বলা হচ্ছে, এর পদ্ধতিটা কি, এর পদ্ধতিটা হচ্ছে এটাই যে যারা পিছিয়ে পড়েছে তাদের তাহলে সুযোগ সুবিধা দাও। তার কারণ প্রত্যেকের মধ্যে ইকুয়ালিটি যতক্ষণ না আসছে ততক্ষণ তো সেখানে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। তো এই কথাগুলো আমরা কিন্তু এদেরকে বলতে শুনি। তো এগুলো তোমরা জানো, এগুলো তোমরা এখানে পাবে। এরপরে তোমরা জাস্টিসের অনেকগুলো ডাইমেনশনস পাবে। এরপরে চলে আসো ডাইমেনশনস।
DIMENTIONS ডাইমেনশনসের আলোচনা এরপর চলে আসো। ডাইমেনশনস কি কি আছে জাস্টিসের? বিভিন্ন ডাইমেনশনসটাকে বলা যেতে পারে বিভিন্ন দিক, ঠিক আছে? বিভিন্ন দিক কি কি আছে? বিভিন্ন দিক থেকে জাস্টিস এনশিওর করা যেতে পারে। আমি শুধু নামগুলো বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা সবই জানো। সেগুলো হচ্ছে যেমন হচ্ছে লিগ্যাল জাস্টিস, যে মানুষকে কি করা যেতে পারে, আইনি ন্যায় বিচার পাইয়ে দেওয়া যেতে পারে, বা মানুষ নিজের জন্য যেটা প্রয়োজন আছে যে ধরনের আইনগুলো, যেমন লিবারাল দিক থেকে যদি বলো তাহলে মানুষ নিজেই যোগ্য, সে নিজের মতো করে নিজে আইন কানুন তৈরি করে নেবে, সেখানে স্টেটের ইন্টারফেয়ার করা দরকার নেই। সে সেখানে হতে পারে যে প্রকৃতির নিয়ম ফলো করবে, তো করবে, তার জন্য নিজের মতো করে সে নিজে করে নেবে, তাহলে সেখানে কাউকে ইন্টারফেয়ার করার দরকার নেই, আইন কানুন বানানোর দরকার নেই, সে নিজের একটা নির্দিষ্ট স্বাভাবিক গতিতে চলবে, তার লিগ্যাল জাস্টিস হতে পারে। আবার হতে পারে সোশ্যাল পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি যে না, সমাজে সমাজে মানে ইন্ডিভিজুয়ালস, কিছু কিছু ইন্ডিভিজুয়ালস আছে তাদের পাওয়ার বেশি, তাদের কাছে তাদের সঙ্গে লড়াই করে পারা যাচ্ছে না, তো তাহলে কি করতে হবে না, কাউকে থার্ড পার্টিকে এখানে দায়িত্ব নিতে হবে যে এই দুজনের মধ্যে শক্তিশালী, তাহলে সে থার্ড পার্টিটা স্টেট হবে, পার্লামেন্টে বসে সেখানে আইন কানুন তৈরি করবে, করার মধ্যে দিয়ে কী করবে, যারা পিছিয়ে পড়েছে তাদের সুযোগ সুবিধা দেবে। তাহলে এরকমভাবে কি হতে পারে, এই দুটো দিক থেকে আমরা লিগ্যাল জাস্টিস এখানে ইনশোর করতে পারি। লিগ্যাল জাস্টিসের প্রয়োজন কেন? প্রয়োজনটা হচ্ছে এটাই যে একটা যদি লিখিত থাকে, সমস্ত কিছু যদি লিখিত আকারে থাকে, সেটা যদি একটা দেশের মধ্যে কি কাজ করা হবে, কিভাবে বন্টন করা হবে, কিভাবে সম্পদ বন্টন করা হবে, কিভাবে বিভিন্ন পোস্ট পজিশনগুলো বন্টন করা হবে, সেটা সম্পর্কে যদি লিখিত থাকে, সেটা সম্পর্কে যদি একটা প্রত্যেকের ওরাল কনসেন্ট থাকে বা রিটেন কনসেন্ট থাকে, আলটিমেটলি কি হয় না, আলটিমেটলি সিস্টেমটাকে চালানোটা অনেকটা ইজি হয়ে যায়। ওই বারে ওই অজুহাতটা দেওয়া যেতে পারে যে তুমি দেখো এখানে তুমি লিখে রেখেছো, নিজেই সম্মতি দিয়েছো, এই দলিলের বা এই চুক্তিপত্রের নিচে তুমি নিজেই সই করেছো। তো এইরকমভাবে কি করা হয় না, সেটাকে মানে লিগ্যাল জাস্টিসের একটা ধারণা এইভাবে গড়ে তোলা হয়। যেমন আমরা কি করি, আমরা তো আর লিখে এটা চুক্তি করি না বা লিগ্যাল জাস্টিস এনজয় করি না, আমরা সাধারণ মানুষ, আমরা ভোট দিয়ে দিই, আমাদের প্রতিনিধিকে একজন চুজ করি, আমাদের প্রতিনিধি গিয়ে আমাদের হয়ে আইন তৈরি করে, যে প্রিন্সিপালসগুলো সেখানে তৈরি করা হয়, ধরে নেওয়া হয় যে সেগুলো আমি মেনে চলতে বাধ্য হব, আমার সম্মতি থাকুক বা না থাকুক আমি সেটাকে ব্রেক করতে পারবো না, যদি ব্রেক করি তাহলে আমার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। তো এইরকমভাবে যেটা বেটার মনে করা হয়েছে সেটা সবার জন্য তৈরি হয়েছে, সেটাকে কিন্তু ফলো করতে হবে। তো এইরকমভাবে কি হয়, লিগ্যাল জাস্টিসের একটা কনসেপ্ট এখানে কিন্তু কাজ করে। তাহলে বিভিন্ন দিক আছে জাস্টিসের, সেগুলো হচ্ছে একটা লিগ্যাল দিক থেকে একটা জাস্টিস হতে পারে। আবার কি হয়, জাস্টিসকে এখানে আমরা দেখতে পাবো কি, জাস্টিস যেমন হচ্ছে মানে লিগ্যাল দিক থেকে যখন বলি তখন আইন সকলের চোখে, যেমন তোমরা আর্টিকেল 16 পড়ে এসেছো, 16 না, আর্টিকেল 14 পড়ে এসেছো, আর্টিকেল 14 পড়ে এসেছো, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশনস বাই ল পড়ে এসেছো তোমরা, যে আইনের চোখে সকলের সমান আর আইন দ্বারা সকলের সমানভাবে সংরক্ষিত হবে। তাহলে সেই কনসেপ্টগুলোও কিন্তু এখানে প্রয়োগযোগ্য হয়, যে আইন কারো প্রতি এখানে ভেদভাব করে না, আইনের কাছে সকলেই সমান, আর আইন সকলের জন্য সমান রকমভাবে, সবাইকে সমান রকমভাবে কিন্তু রক্ষা করে চলে। তাহলে এই কনসেপ্টগুলো এখানে কিন্তু আসে, যেগুলো আমরা অলরেডি পড়েছি এবং তোমরা জানো, আজকেও বলে দিলাম, এগুলো বুঝতে পারলে অত ডিফিকাল্ট কিছু নয় এগুলো। দ্বিতীয় কি হতে পারে, দ্বিতীয় হচ্ছে সোশ্যাল জাস্টিস, এক্ষুনি বলে দিলাম সোশ্যাল জাস্টিস আর আলোচনা করছি না। তৃতীয় কি হতে পারে, তৃতীয় হতে পারে ইকোনমিক জাস্টিস, ওটাও বলে দিয়েছি, যে যারা অর্থনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না তাদেরকে কি করা দরকার, না তাদেরকে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া দরকার। এটা হতে পারে কি একটা সোশ্যাল জাস্টিসের ভাবনা থেকে হতে পারে, বা স্টেটের ভাবনা থেকে হতে পারে। আর অন্যটা লিবারাল ভাবনা থেকে যদি বলি তাহলে না, ইকোনমিক জাস্টিসটা এটাই যে সেখানে মানে যদি নজিকের ভাষায় বলি, নিও লিবারাল থিঙ্কার্স বা লিবারাল থিঙ্কার্সদের যদি ভাষায় বলি তাহলে কি, যে না স্টেটের কোনো ইন্টারভেনশন থাকবে না, প্রত্যেকের যার যত টাকা ইনকাম করার প্রয়োজন বোধ করছে সে নিজের মতো করে ইনকাম করে নেবে, সে নিজেরা ডিসাইড করে নেবে। একজন মানুষকে যখন সেখানে এমপ্লয়ি হিসেবে সে রিক্রুট করবে তখন তারা নিজেরা ডিসাইড করে নেবে তার বেতন কত হওয়া উচিত। এখানে স্টেটের আইনের প্রয়োজন নেই যে সেখানে আইন তৈরি করে স্টেট এখানে বলে দেবে যে এত টাকাই তার বেতন হওয়া উচিত, এটা যেন না হয়। যেমন দেখবে জয়রাম রমেশ, যেমন হচ্ছে জয়রাম রমেশ বোধহয়, না কি এটা, জয়রাম রমেশ যেমন দেখবে হচ্ছে ইয়ে করেছে, নির্মলা সীতারামনকে যেমন একটা দাবি জানিয়েছে যে প্রত্যেকের জন্য মিনিমাম, মানে তিনি বলেছেন যে আমাদের ম্যানিফেস্টোতে, কংগ্রেসের ম্যানিফেস্টোতে যে দাবিগুলো ছিল তোমাদেরকে আমি অনেকটা পড়িয়েছিলাম, তো সেখানে ম্যানিফেস্টোতে এই দাবিটা ছিল যে প্রত্যেকের জন্য 400 টাকা মানে ইনকাম বাধ্যতামূলক, দিন পিছু 400 টাকা তাদের ইনকাম ডিসাইড করতে হবে। তো গড়ে 12,000 টাকা তারা মান্থলি ইনকামটা এখানে বাধ্যতামূলক, মিনিমাম এটা।
মিনিমাম গড় বলবো না, মিনিমাম 12,000 টাকা তারা ইনকামটা বাধ্যতামূলক করেছে, যে 12,000 টাকা স্যালারি একজন মানুষকে দিতেই হবে মিনিমাম। তো সেটা তাদের ম্যানিফেস্টোতে ছিল। তারা এখন এই নির্মলা সীতারামনকে রমেশ বলেছেন, জয়রাম রমেশ, যে আমরা এই দাবিটা রেখেছিলাম, সেটা যেন সরকার পূরণ করে। তো এইরকম ভাবে কি হতে পারে, স্টেট ডিসাইড করে দিতে পারে, স্টেট ল তৈরি করে ডিসাইড করে দিতে পারে যে একজন এমপ্লয়ি তাকে কত টাকা বেতন দেওয়া উচিত, মালিক পক্ষ তাকে কত টাকা বেতন দেবে, সেটা স্টেট নিজে ডিসাইড করে দেবে। এটা হচ্ছে কি সোশ্যাল জাস্টিসের ভাবনা থেকে এটা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা কোথায় আছি না, আমরা লিবারাল ভাবনাতে বিলং করছি, কি না যেখানে স্টেটের কোনো রোল নেই, যে যেভাবে পাচ্ছে মালিক পক্ষ সে সেইভাবে তাকে বেতন দিচ্ছে। কাউকে দেখবে 2,000 টাকা বেতন দিচ্ছে, কাউকে 3,000 টাকা, কাউকে 10,000, কাউকে 20,000, কাউকে আবার কোটি কোটি টাকাও দিচ্ছে। তো এটা সম্পূর্ণ রকমভাবে কি করা হয়েছে না, সেটা ইন্ডিভিজুয়ালের উপর ছেড়ে দেওয়া হয়েছে, তাদের নিজেদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ইকোনমিক জাস্টিসের প্রসঙ্গে এখানে আসে, যারা পায়নি তাদেরকে আবার বিভিন্ন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে, সেই সমস্ত কথাগুলো বলার চেষ্টা করা হয়েছে। এগুলো আমরা জানি, এগুলো সবই পড়েছি। পলিটিক্যাল জাস্টিসও একটা হতে পারে। পলিটিক্যাল জাস্টিস কি, পলিটিক্যাল জাস্টিসও ওটাই। এখানে হচ্ছে কি কনসেপ্ট, পলিটিক্যাল জাস্টিস হচ্ছে কি, যে রাজনীতির যে ডিসিশনসগুলো নেওয়া হয়, যেগুলো আলটিমেটলি একটা দেশকে নিয়ন্ত্রণ করে, একটা দেশের মধ্যে ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথকে ডিসাইড করে, যে রাজনীতি। তো সেই রাজনীতির মাধ্যমে যে নীতি তৈরি করা হয়, সেই নীতি তৈরি করার প্রক্রিয়ায় এবং নীতি যেটা তৈরি হলো সেখানেও, অর্থাৎ একটা ইনার এবং একটা আউটার, দুটোর মধ্যেই কি থাকবে, এই রাজনীতি দুটোর মধ্যেই এখানে জাস্টিস থাকতে হবে। তো যেমন আমাদের মহিলাদের রিজার্ভেশনস দিয়েছে, সেটা সোশ্যাল জাস্টিসের ভাবনা থেকে এটাকে বলতে পারো, মহিলাদের রিজার্ভেশন দিয়েছে, পলিটিক্যাল একটা তাদের অ্যাফিলিয়েশনস তারা এখন থেকে পাবে। তারাও এখন তাদের নিজেদের দাবি সমূহ নিজেরাই এখন পার্লামেন্টে এসে পেশ করে তারা সেটাকে এখন পূরণ করতে পারবে, সেই সুযোগটা তাদের তৈরি হবে। তো পলিটিক্যাল জাস্টিস কেন, কারণ তাদের সেখানে রিপ্রেজেন্টেশন সেখানে এনশিওর করা যাচ্ছিল না, তাদের সেখানে প্রতিনিধিত্ব এনশিওর করা যাচ্ছিল না, সম্ভবপর হচ্ছিল না এই লিবারাল পার্সপেক্টিভে। তো স্বাভাবিকভাবে তারা পিছিয়ে পড়ছিল, তো তাদের যাতে আর পিছিয়ে না পড়ে সে কারণে এটা করা হলো। তো এটা আমরা একদিকে যেমন দেখতে পেলাম, অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, অন্যদিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে রাজনীতির যে ডিসিশনসগুলো যেটা পার্লামেন্টে বসে হয়, তো সেই ডিসিশনসগুলো কি হয় না, সকলের প্রতি সমানভাবে প্রয়োগ হয়। তো এটা হচ্ছে জাস্টিস। সবাইকে তাহলে এক সুতোই বেঁধে রেখেছে, সেটা যেহেতু সকলের জন্য সমান, তো কেউ এখানে আর ওই মুখ ফিরিয়ে থাকবে না। একজন হয়তো মানে হয় না যে আলাদা আলাদা নীতি গ্রহণ করলে কি হয়, মারামারি ঝামলাঝাটি হয়, তো সেটা আর হবে না। তো যাই হোক, এগুলো আমরা এখানে দেখতে পাবো, পলিটিক্যাল জাস্টিসের আলোচনা এগুলো চলে আসে। তো এইরকমভাবে জাস্টিসের আলোচনাগুলো আমরা এখানে পেয়েছি। তো পলিটিক্যাল জাস্টিসের আলোচনা এটা হতে পারে, আর লম্বা করলাম না, এগুলো সবই তোমরা জানো, এই হচ্ছে বিষয়। এরপরে এখানে চলে আসো বেসিক যে আলোচনাটা, যেটা তোমাদের 2-4 কথাই তোমাদের বলে দেবো, সেটা হচ্ছে জন রলসের কথা। জন রলস কি বলেছিলেন? জন রলস এখানে আমরা জানি যে তিনিও ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের প্রসঙ্গ টেনেছেন। তিনি কি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের প্রসঙ্গ তিনিও টেনেছেন। প্লেটোকে আমরা শুনেছি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের প্রসঙ্গ টানতে, অ্যারিস্টটলকে আমরা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের প্রসঙ্গ টানতে দেখেছি। আমরা সেখানে অভিজাতদেরকে তিনি সমর্থন করলেন। এখানে অ্যারিস্টটলে জন রলস এসে কি করছেন না, জন রলস এসে এখানে যারা পিছিয়ে পড়া, যারা তাদের বেসিক ন্যূনতম অধিকারটুকু উপভোগ করতে পারছে না, তাদের জন্য তিনি কি করলেন, তাদের জন্য তিনি কিন্তু ডিস্ট্রিবিউশনের কথা বললেন। তো তিনি সেখানে যেমন হচ্ছে ইকুয়ালিটি প্রিন্সিপালস নিয়েছেন, তারপর কমপ্লেক্স প্রিন্সিপালস নিয়েছেন। দুটো প্রিন্সিপালের মধ্যে তিনি করার চেষ্টা করেছেন যে প্রথম প্রিন্সিপালে সবাই সমান, দ্বিতীয় প্রিন্সিপালে হচ্ছে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করতে হবে। এই দুটো ক্যাটাগরিতে তিনি কি করার চেষ্টা করেছেন না, জাস্টিসকে ইনশিওর করার চেষ্টা করেছেন। দু রকম ভাবে তিনি এরকম ভাবে জাস্টিসের ভাবনাটাকে ভেবেছেন। কিন্তু ওখানে আমরা দেখতে পাবো কি তিন রকম বেসিক দুটোই ছিল। এই দুটোই বেসিক, যে প্রথমে ইকুয়ালিটি না পেলে মানে জেনারেল প্রিন্সিপাল ইকুয়ালিটি, সবাইকে একই সমানভাবে দেখবো আমি, কিন্তু যারা পিছিয়ে পড়ছে, যারা পাচ্ছে না, তখন তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেবো। তো এটা এই ধরনের একটা নীতি তিনি তৈরি করেছিলেন, এবং এটা এস্টাবলিশ করার জন্য তিনি আমরা দেখতে পাবো যে প্রকৃতির রাজ্যের মতো একটা অবস্থা তিনি তৈরি করেছিলেন। সেখানে একটা ব্লাইন্ড সিচুয়েশন তৈরি করেছিলেন। কেক কাটার উদাহরণ তোমরা সেখানে পড়েছো। এবং সেখানে যে শব্দটি তিনি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে ভেল অফ ইগনোরেন্স। তো সেখানে পুরো সবাই ধরে নাও যে পুরো অজ্ঞতার রাজ্যে আছে, তো সেখানে ডিসাইড করা হবে সেখানে ডিস্ট্রিবিউশনস কিভাবে হবে। তো এই ধরনের একটা অবস্থা থেকে তিনি কি করেছেন না, এটা এই জাস্টিসের কনসেপ্টটিকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। তো এগুলো আমরা পড়েছি, এগুলো তোমরা জানো, যারা নতুন তারা চিন্তার কিছু নেই, লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে, এগুলো দেখে নিও, তাহলেই হবে। তো ওই রকমভাবে আমরা দেখেছি তিনি জাস্টিসের ধারণাটি ডেভেলপ করেছেন, এবং তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল দ্য থিওরি অফ জাস্টিস। বইটা বিখ্যাত, একাধিকবার পরীক্ষায় এসেছে। আ থিওরি অফ জাস্টিস,
একাধিকবার পরীক্ষায় এসেছে, একাধিকবার, এবং সব পরীক্ষাতে আসে এটা বইটির নাম। 1971 এসে এটা পাবলিশ হয়েছিল, তোমরা জানো। এটাকেই ক্রিটিসাইজ করে অমর্ত্য সেন দেখবে আবার এনার যে রাইটিং, এই যে থিওরি অফ জাস্টিসের যেখানে যে আইডিয়াগুলো তিনি দিয়েছেন, তো এখানে বেসিক্যালি যারা পিছিয়ে পড়ছে তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলোর কথা তিনি বলেছেন, ডিস্ট্রিবিউশনের যে কথা বলছেন, কমপ্লেক্স ইকুয়ালিটির যে কনসেপ্টটা তিনি এখানে টানছেন এক প্রকার, বা অ্যাফার্মেটিভ যে কতগুলো অ্যাকশনসের কথা তিনি এখানে বলছেন, স্টেটকে নিতে বলছেন, এই আইডিয়াটিকে অমর্ত্য সেন আবার ক্রিটিসাইজ করছেন। তিনি বলেছেন ক্রিটিসাইজ করে যে অ্যাফার্মেটিভ অ্যাকশনসগুলো নেওয়ার কথা বলা হয়েছে সেটা শুধুমাত্র ন্যূনতমভাবে বেঁচে থাকার, শুধুমাত্র ন্যূনতমভাবে সিস্টেমটিকে টিকিয়ে রাখার, কিন্তু কোনো রকমভাবেই এটাকে একটা ইকুয়াল পর্যায়ে নিয়ে আসার জন্য যথেষ্ট নয়। অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র তারা খেয়ে পড়ে বেঁচে থাকতেই পারবে, তাদের নিজেদের বেসিক কোনো উন্নতি হবে না। এবং শুধু তাই নয়, একটা দেশের যদি তোমাকে উন্নতি করতে হয় তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে, যারা পিছিয়ে পড়া, যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা বিভিন্ন ক্রাইসিসের সিচুয়েশন জেনারেট হলে অনেক ভালো পরিবারের মানুষও তোমরা দেখতে পাবে যে সেখানে গরিব হয়ে যায়। লকডাউনের পিরিয়ডে দেখেছো যে অনেকের ব্যবসা বন্ধ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, অনেকের দেখবে অনেক কাজকর্ম মানুষ হারিয়েছে, তো তারা দেখবে বেচারারা লজ্জায় সেখানে গিয়ে লোকের বাড়িতেও মানে ভিক্ষেও করতে পারে না। তো যাই হোক, অনেকে বাধ্য হয়েছে করতে, অনেকে দেখবে জমি জায়গায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছে, অনেকে এখানে পারেনি অন্য জায়গায় চলে গেছে, তারা সেখানে গিয়ে তারা হয়তো সেখানে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছে, নইলে ছোটোখাটো কোনো কাজে হয়তো নিজেদেরকে নিয়োজিত করেছে। তো এই ধরনের যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে কি হতে পারে, তাহলে এখানে কিন্তু ওই পুরো সমাজটা কি হতে পারে না, একেবারে অন্ধকারের দিকে চলে যাবে। তাহলে সমাজকে কি করতে হবে, স্টেটকে কি করতে হবে, তার বক্তব্য হচ্ছে যে এই জায়গাতে এই ধরনের কোনো সিচুয়েশনসকে মোকাবিলা করতে হলে বা লং রানে একটা স্টেটকে যদি সার্বিকভাবে ইউনিভার্সালি যদি সেখানে ডেভেলপ করতে হয়, একটা দেশের মধ্যে যদি জাস্টিস এনশিওর করতে হয়, তাহলে শুধুমাত্র বেঁচে থাকার জন্য ন্যূনতম ওই শুধু চাহিদাগুলো দিয়ে পূরণ করলেই হবে না। ন্যূনতম চাহিদাগুলো পূরণ করিয়ে দিলাম ব্যাস তাহলে হয়ে গেল না, বুঝতে হয় এটাকে কনস্ট্রাকটিভলি ডেভেলপ করতে হবে। অমর্ত্য সেন কি বলেছেন, এটা গঠনমূলকভাবে এটাকে ডিসাইড করতে হবে। গঠনমূলক কিভাবে? গঠনমূলক এইভাবে যে তাকে কিছু শিক্ষা দিয়ে দাও, তাকে কিছু উপার্জন করার মতো কিছু তাকে জ্ঞান দিয়ে দাও, তাকে কিছু নলেজ দিয়ে দাও। তাহলে সেই জ্ঞান বা নলেজকে অবলম্বন করে সে কি করতে পারবে, লং রানে সে কিন্তু নিজের উন্নতি করতে পারবে, সে নিজের ভালোটাও ডিসাইড করতে পারবে, এবং কেউ যদি তার খারাপ করতে চায় সেটাকেও সে বাধা দেওয়ার একটা পজিশনে আসতে পারবে। তাহলে এই ধরনের কিছু তাকে মানে স্কিলস দিতে হবে, প্লাস হচ্ছে তাকে একটা এই ধরনের লেভেল অফ এডুকেশন দিতে হবে যে স্কিলস দিয়ে সে হয়তো সেখানে কি করবে, নিজের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করবে, তার নিজের ডেভেলপমেন্ট এনশিওর করবে, এবং অন্য দিক থেকে তার নিজস্ব এই এমন একটা নলেজ থাকবে, শিক্ষাগত যোগ্যতা থাকবে, যেটার মধ্যে দিয়ে সে কি করতে পারে, নিজেকে হয়তো অন্যের হাত থেকে, শোষণ থেকে হয়তো নিজেকে বাঁচাতেও পারে। এটাই আলটিমেটলি কি করবে, একটা পুরো দেশকে, জাতিকে বা পুরো বিশ্বের মধ্যে কিন্তু কি করতে পারে, এখানে কিন্তু জাস্টিস এনশিওর করতে পারে। তাহলে এই আইডিয়াগুলোকে তিনি কিন্তু প্রমোট করেছেন। এবং প্যারালালি তিনি বলেছেন এটাও যে মানুষ হেলথের মতো ইস্যুসগুলো নিয়ে এতটা টাকা খরচা করে এবং তারপরেও সেখানে তারা কি হয় না, সার্ভাইভ করতে পারে না। তো সেই সমস্ত ইস্যুসগুলো যেগুলো খুবই ভাইটাল, সেগুলোকে কি করা দরকার, সেগুলোকে ফ্রি করে দেওয়া দরকার। এগুলোকে যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে দেখা যাবে কি যে তারা নিজেদের উপার্জনটুকু তারা কিন্তু একটুখানি কোয়ালিটি তাদের বেটার করার জন্য তারা কিন্তু সেখানে কিন্তু তারা মানে ইনভেস্ট করতে পারবে। তো স্বাভাবিকভাবে কি হবে না, স্বাভাবিকভাবে তাদের নিজেদের উন্নতি হবে একটা হাই লেভেলে। এমন নয় যে শুধুমাত্র সে খেয়ে পড়ে আর বেঁচে থাকবে, না, খেয়ে পড়ে আর বেঁচে থাকার পর্যায় থেকে সে অনেকটা উপরে উঠবে, যেটা কি হবে না একটা কাঠামোগত একটা রূপ ধারণ করবে, যেটা হয়তো একটা ফ্রেমওয়ার্ক ধারণ করবে যে সকলের সেখানে কিন্তু উন্নতি হবে এবং একটা লং রানে উন্নতি হবে। তো এই ধরনের একটা অবস্থার কথা তিনি বলেছেন, যে অবস্থার মধ্যে দিয়ে যেটাকে তিনি বলেছেন যে এগুলোকে মানুষের ক্যাপাবিলিটির কথা বলেছেন, যে মানুষের সামর্থ্য তৈরি করে দিতে হবে। তো মানুষের সামর্থ্য এইরকম পর্যায়ে তৈরি করতে হবে, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বলা হয় এটাকে। তো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ তিনি দিয়েছেন, দিয়ে বলেছেন যে মানুষের সামর্থ্য এইরকমভাবে তৈরি করে দিতে হবে যাতে মানুষ কি হয় না, শুধুমাত্র ওই স্টেটের দিকে তাকিয়ে না থাকে, নিজে বারে বারেই সেখানে স্টেটের দিকে তাকিয়ে সেখানে হাত পেতে নেবে, এই ধরনের অবস্থা যেন তার না তৈরি হয়, বরং সে নিজে পায়ে যাতে দাঁড়াতে পারে সেই অবস্থাটা তাকে কিন্তু তৈরি করে দিতে হবে। এটা দায়িত্বটা স্টেটকেই নিতে হবে। তো এই ধরনের তিনিও এখানে আমরা দেখতে পাবো কি জাস্টিসের উদাহরণ দিয়ে তিনি এই ধরনের কতগুলো কথা বলার চেষ্টা করেছেন, যেটা আলটিমেটলি কি করেছে না, আমাদের সমাজ ব্যবস্থাটাকে অনেকটা উন্নত করতে হেল্প করেছে। অনেকে তোমরা আবার এখানে আছো হয়তো যারা দিলীপ ঘোষের সমর্থক, তারা হয়তো বলবে যে অমর্ত্যবাবু কি করেছে, দেশের জন্য কি করেছেন। তিনি দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এই সমস্ত বড় বড় থিওরিজগুলো উপহার দিয়ে গেছেন। বড় বড়গুলো তোমরা জানো যে বিভিন্ন ইন্ডেক্স তিনি তৈরি করেছেন, ঠিক আছে, যে এগুলো দেখবে
বিভিন্ন ইন্ডেক্সগুলো তৈরি করেছেন, যেমন ডেভেলপমেন্টাল বিভিন্ন ইন্ডেক্স তৈরি করেছেন, বিভিন্ন গোটা বিশ্বের জন্য পলিসি তৈরি করেছেন এবং এত বড় একটা থিওরি দিয়েছেন যে থিওরিজগুলোর উপরে এখন কিন্তু গোটা বিশ্বের সমস্ত পলিসি মেকার্সরা কিন্তু জোর দেওয়ার চেষ্টা করে। আমেরিকাতেই দেখবে বড় একটা ডিবেটস হচ্ছে সেটা নিয়ে, যে তাদের বা ইংল্যান্ডে যেটা হলো দেখবে, ইংল্যান্ডে যেটাকে ইস্যু করে দেখবে লেবার পার্টি এবার পাওয়ারে আসলো এত বড় একটা ম্যান্ডেট নিয়ে, সেটা কিন্তু চিকিৎসা ব্যবস্থায়, ইয়েস, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো চিকিৎসা ব্যবস্থায়, ঠিক আছে, মাহবুবুল হক এবং অমর্ত্য সেন দুজনে মিলে করেছেন। যাই হোক, চিকিৎসা ব্যবস্থার উপরেই তারা দেখবে জোর দিয়ে যে শিশুদের ওখানে দেখবে দাঁতে, মানে ওদের একটা বড় প্রবলেম হচ্ছে এই লন্ডনের, ইংল্যান্ডের, সেটা হচ্ছে যে শিশুদের দাঁতে দেখবে বিভিন্ন সমস্যা হচ্ছে। কি ধরনের খায় কে, কি খায় কে জানে, তো তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের মেথড তারা বের করেছে। মানে এই ধরনের চিকিৎসাগুলো ফ্রি হওয়া দরকার, কারণ মানুষ এগুলো আর মানে পারছে না এগুলো ইয়ে করতে, মানে নিজের পকেট থেকে খরচা করে আর এগুলো চিকিৎসা করাতে তারা পারছে না, তাদের পকেটে আর বেঁচে কিছু থাকে না, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে এগুলোকে সরকারিভাবে দায়িত্ব নেওয়া উচিত, এগুলো ফ্রি করা উচিত। তো এই ধরনের কতগুলো কাজ তারা করবে বলেছে, বলে কিন্তু মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে। যে লেবারাল পার্টি এতদিন ক্ষমতাতেই আসতে পারেনি, বা এত মানে একটা মানে দীর্ঘ 10 বছর ধরে নাও যে এক প্রকার তারা কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে আছে, সেখানে তারা কনজারভেটিভ পার্টিসদেরকে অনেক মানে সিট তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ধরে নাও প্রায় 300-র কাছাকাছি সিট তাদের কাছ থেকে কেড়ে নিয়ে লেবার পার্টিকে দিয়ে দিয়েছে, যে যাও তোমরাই আজকে জিতে আসো। তো এত বড় একটা সাফল্য, বুঝতেই পারছো যে এই সাফল্যের পেছনে কিন্তু এই পলিসিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সেখানে আমাদের এই অমর্ত্য সেনের মতো মানুষরা, থিঙ্কার্সরা, ইন্টেলেকচুয়ালসরা কিন্তু বড় সম্পদ, যারা কি করেছেন এই থিওরিজটাকে সমৃদ্ধ করার কাজ করেছে। তো এটাও একটা লিবারেল পার্সপেক্টিভ, কিন্তু এখানে কি করা হচ্ছে না, এখানে মানুষের ক্যাপাবিলিটি তৈরি করার কথা বলা হচ্ছে, যেখানে জন রলস ক্যাপাবিলিটির উপর জোর দেননি। তিনি শুধু বলেছিলেন যে ক্যাপাবিলিটির প্রয়োজন নেই, অতটা প্রয়োজন নেই, যদি বেসিক, মানে তিনি ওই কথাটা বলেননি, বাট তিনি কিন্তু বেসিকভাবে ওটাই ভেবেছিলেন যে জাস্ট কিছু সুযোগ সুবিধা তাদের দিয়ে দাও, যাতে করে সে কি কিন্তু একটুখানি দাঁড়াতে পারে। অমর্ত্য সেন বললেন শুধু দাঁড়ালে হবে না, তাকে কিন্তু দৌড়তে শিখতে হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। শুধু দাঁড়ালে হবে না, তাকে দাঁড়িয়ে থাকতে হবে লং রানে। তো সেই ধরনের অবস্থা তৈরি করতে হবে। শুধু দাঁড়ালো আর কিছুটা সময় পর আবার গিয়ে ধুপুস করে পড়ে যাবে, সেই ধরনের সিচুয়েশন যেন জেনারেট না হয়। অমর্ত্য সেন এসে বলার চেষ্টা করলেন যে তিনি একটা অসুস্থ লোক, তাকে দাঁড় করানো হয়েছে এবং এমনভাবে তাকে চিকিৎসা দিতে হবে বা তাকে এমনভাবে ট্রিটমেন্ট দিতে হবে এই লিবারেল থিওরির মধ্য দিয়েই, যে সে কী করবে না, সে এখানে সারা জীবনই দাঁড়িয়ে থাকবে। এতটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তার তৈরি হবে যে সে নিজের পায়ে এবার দাঁড়িয়ে থাকতে পারবে সারাটা জীবন। তাকে বারেই মাঝেই সেখানে স্ট্রিটের হাতে সে কাছে হাত পাতবে, এটা যেন না হয়, বা তাকে বলবে যে আমাকে হাত ধরে তুলে দাও, এটা যেন না হয়। এইরকম ভাবে তিনি কি করার চেষ্টা করেছেন, জন রস যেখানে শুধুমাত্র একটা অসুস্থ লোককে হয়তো সেখানে দাঁড় করিয়ে দিলেন, আর অমর্ত্য সেন এখানে এসে কি করলেন, অমর্ত্য সেন ওই দাঁড় করানো লোকটাকে এখানে কি করানোর চেষ্টা করলেন, তা তিনি বললেন যে তুমি ওই লোকটি যাতে সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারে নিজের পায়ে, সেই ব্যবস্থাটি করতে হবে। শুধু দাঁড় করিয়ে দিলাম আর কিছুক্ষণ পর সে আবার পড়ে যাবে, সেটা যেন না হয়। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে জন রলসকে তিনি সমালোচনা করেছেন, করে এখানে তিনি তার নিজের যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের থিওরি, সেই থিওরিটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন, যেটা গোটা বিশ্ব জুড়ে ফেমাস হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এগুলোকে অবলম্বন করে দেখবে বিভিন্ন পলিসি সরকার কিন্তু নিয়ে আসতে বাধ্য হচ্ছে। আমাদের দেশেও দেখবে আয়ুষ্মান ভারত আসলো, তখনই তোমাদের বলেছিলাম যে অমর্ত্য সেন এখানে এসে মিডিয়ার সামনে যেদিন বলে দিল যে আমাদের চায়নার হেলথ সিস্টেম আমাদের থেকে অনেক উন্নত, ব্যাস এটা নিয়ে রেড়ে পড়ে গেল। কে বলেছেন? অমর্ত্য সেন। অমর্ত্য সেন বলেছে মানে একটা বিশাল, শুধু এই এতটুকুই কথা বলেছিলেন তিনি, ব্যাস গোটা দেশে রেড়ে পড়ে গেল যে অমর্ত্য সেন এইসব কথা বলেছে, সমালোচনা শুরু হয়ে গেল। তখনই দেখবো উনি নালন্দা ইউনিভার্সিটির একটা বড় পোস্টে ছিলেন, বোধহয় হেডের পোস্টে ছিলেন, সেখানে কি নাম ওঠে পোস্টার বলছি আমি, বড় একটা পোস্টে ছিলেন, হেডের পোস্টে। তো তারপর তো সেখান থেকে তিনি সরেই আসলেন। একটা রাজনৈতিক ষড়যন্ত্র অনেক কিছুই চলছিল, জানো তোমরা এগুলো সব, খবরের কাগজ যারা পড়া তারা জানো। যাই হোক, সেটা আমাদের কনসার্ন নয়, কিন্তু মোটামুটিভাবে বুঝতে পারবে যে এগুলো হচ্ছে আমাদের জাস্টিসের আলোচনা। আরও অনেক হয় এখানে, ফেমিনিস্ট ডিসকোর্স হয়, ফেমিনিজম আলাদা করে তোমাদের আর বলছি না এখানে, সেটা তোমরা অলরেডি জানো, ফেমিনিস্ট ডিসকোর্স, সেখান থেকেও জাস্টিস এনশিওর করার যে কীভাবে যেতে পারে সেগুলো সম্পর্কে তোমরা সবই জানো। মার্থা নাজবামের নামটা তোমরা অবশ্যই পাবে, মার্থা নাজবাম। তো সুযোগ পেলে সেটা কখনো পড়াবো। মার্থা নাজবামও দেখবে ফেমিনিস্ট ডিসকোর্সে এগুলোকে তুলে ধরেছেন, এবং বোধহয় জন রলস কিংবা অমর্ত্য সেন, রলসে তিনি ক্রিটিসাইজ করেছেন, রলসের ক্রিটিসাইজ তিনিও করেছেন, তো ফেমিনিস্ট ডিসকোর্স থেকে। তো সেটা তোমরা আলোচনাটা পাবে, আমি ওটা কোনোদিন সময় পেলে তোমাদের বলবো, ঠিক আছে? আমার খুব একটা বেশি পড়াও হয়নি, তো সুযোগ হলে কখনো পড়াবো তোমাদের, ঠিক আছে?
যাই হোক, মার্থা নাজবাম থেকে বিশেষ কোনো প্রশ্ন আসে না, হয়তো ভুল করে তার নামটা হয়তো বিভিন্ন অপশনের মধ্যে থাকতে পারে, বাট প্রশ্ন খুব একটা বেশি বা কোনোদিন আমি দেখলাম না মার্থা নাজবামের কোয়েশ্চেন্স এসেছে। বাট মাথায় রেখো মার্থা নাজবামটা, যে তিনিও ফেমিনিস্ট ডিসকোর্স দিয়েছেন, জন রলসকে তিনিও সমালোচনা করেছেন। তো এই গেল আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, অলরেডি 6 জন বেরিয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে হয়তো বা, কিংবা নইলে তাদের নেট ফুরিয়ে গেছে, কিছু একটা হবে। আপাতত এতটুকুই থাকলো। আগামীকাল আর পিওয়াইকিউজ গুলো যখন সলভ করবো তখন দেখে নেব যে নতুন যদি কিছু 2-4টে প্রশ্ন, মানে পিওয়াইকিউ এর তোমরা প্লেটো থেকে শুরু করে এখনো পর্যন্ত যতজন থিঙ্কার্স আছে তাদের প্রত্যেকেরই কোয়েশ্চেন্স পাবে। অনেক কোয়েশ্চেন্স আমরা অলরেডি সলভ করে নিয়েছি, তো আমি শুধু জাস্ট একবার রিড আউট করে চলে যাবো, লিঙ্ক করানোর জন্য, তোমাদের রিকল করিয়ে দেওয়ার জন্য, যে এটাও কিন্তু জাস্টিসেরই পার্ট। তো সেই কারণে দেওয়া হয়েছে এটা, বাকি বিশেষ কোনো গুরুত্ব সেগুলো থাকবে না এখানে, কারণ যেহেতু আমরা থিঙ্কার ওয়াইজ পড়ে নিয়েছি। তো তোমাদের ডিউটিটা হচ্ছে আগামীকালের জন্য অলরেডি কোয়েশ্চেন্সগুলো আপলোড করে দেওয়া হয়েছে, লিঙ্ক করে দেওয়া হয়েছে, তো সেগুলো তোমরা সলভ করো। করার পর চেষ্টা আমরা করবো আগামীকাল রাতে সেগুলোর অ্যানালাইজটা করার। বলো ঝিরিক। হ্যাঁ স্যার, মার্থা নজবামের তো কোয়েশ্চেন পেয়েছিলাম যেখানে এরকম ছিল যে অমর্ত্য সেন আর মার্থা নজবাম দুজন একসাথে, তো ওই রকম একটা কোয়েশ্চেন ছিল। অপশানে ছিল, মানে মেন ওনাকে তো, ওনার উপর তো বিশেষ কিছু জানতে চাইনি। হ্যাঁ, তাহলে ও তো অমর্ত্য সেনকে ক্রিটিক করেই তো মার্থা নজবাম আইডিয়াটা। আমি বলবো ওগুলো পরে তোমাকে। বলবো ওটা কোনো একটা সময় অবকাশ পেলে, বা আগামীকালও হয়তো চর্চা হতে পারে যদি কোয়েশ্চেন্স থাকে। ঠিক আছে, যদি থাকে আগামীকালও চর্চা হতে পারে, দেখে নিও। বলো আর কার কি জানার আছে, বোঝার আছে, বুঝতে পারোনি, কতজন আছো বুঝতে পারোনি? নতুনরা, নতুন মেয়েটি বেরিয়ে গেছে। হ্যাঁ, পায়েল বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ময়ূরী, একতা, দীপিকা, হ্যাঁ স্যার, বোঝা গেছে। সোহিনী, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শ্রেয়সী, সমৃতা, সমৃতা ধরতে পারছো, লিঙ্ক করতে পারছো? সায়ন্তন, কুতুবুদ্দিন অনেকদিন পর জয়েন করলে, পরীক্ষা শেষ? ওকে, তুমি ঠিক আছে, তাহলে বাকিরা থাক আজকে, মানে বাকিরা তো অনেকে বেরিয়ে গেছে, যাই হোক। তাহলে আগামীকাল আমরা জাস্টিসের পিওয়াইকিউজ গুলো সলভ করে নিচ্ছি, ধীরে ধীরে করো এগুলো, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার বলছিলাম যে আমার না স্ক্রিনটা বড্ড ঝাপসা আসছে, আপনি একটু ক্লাস নোটসটা পাঠিয়ে দেবেন, আমি না পুরোটা লিখতে পারিনি। আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এমনি বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। আগামীকাল পিওয়াইকিউজ গুলো সলভ করবো, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, চেক করে নাও আর সলভ করে ফেলো, ঠিক আছে? চলো, দেখা হবে আবার আগামীকাল।